তো আজকে আমাদের চলতে 2 নম্বর লেকচার। আজকে যে বিষয়গুলো কভার করবে সেটা হচ্ছে রোদের উপর তাপমাত্রার প্রভাবটা, তারপর বৈদ্যুতিক কাজ, শক্তি আর ক্ষমতা, তার সঙ্গে বৈদ্যুতিক বিলের যে হিসাবগুলো আছে আমাদের ইউনিটের ব্যাপারগুলো, এইসব বিষয়বস্তু আমাদের আজকে কভার হবে। তো আমরা প্রথমে একটা কাজ করে নিব। আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে তোমাদের সিকিউ প্রশ্নে আসবে যেটা, সেটা হচ্ছে এই অংশটা, রোদের উপর তাপমাত্রার প্রভাব। সুন্দরভাবে লিখে নিবা রোদের উপর তাপমাত্রার প্রভাব। লেখা আছে টাইটেলটা? লেখা না থাকলে তোমরা লিখে নিবা রোদের উপর, দেখো রোদের উপর তাপমাত্রার প্রভাব, তাপমাত্রার প্রভাব। এই ইমরান ভালোভাবে শোনো। তো রোদের উপর তাপমাত্রার প্রভাব আসলে আমাদের কী ছিল? আমরা বলছিলাম রোধের নির্ভরশীলতা কয়টা বিষয়ের উপর ডিপেন্ড করে? 4টা। একটা ছিল দৈর্ঘ্য, আরেকটা ছিল প্রসেসের ক্ষেত্রফল, আরেকটা ছিল উপাদান, আরেকটা ছিল তাপমাত্রা, নাকি? আমরা বলছিলাম তাপমাত্রা বাড়লে রোদের পরিমাণটা কেমন হয়? বাড়ে পরিবাহীর ক্ষেত্রে। আর যদি অর্ধপরিবাহীর কথা বলি তাহলে তাপমাত্রা বাড়লে রোদের পরিমাণ কেমন হয়? কমে। তো মাথা রাখবা, পরিবাহীর সঙ্গে সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, আর অর্ধপরিবাহীর সঙ্গে সম্পর্কটা হচ্ছে আমাদের কী বলতো? ব্যস্তানুপাতিক তাপমাত্রার। ক্লিয়ার? আরও আমরা ক্লিয়ার হয়ে যাব। কিছু বললাম ইমরান? আচ্ছা, এবার একটু মাথা ঠান্ডা করে আসো, মাথা ঠান্ডা করে বলো। আচ্ছা, আমরা নর্মাল কনসেপ্ট থেকে আমরা বুঝতে পারতেছি তাপমাত্রা বাড়লে রোদের পরিবর্তন কেমন হবে? বাড়বে না কমবে? বাড়বে। তার মানে আমি বুঝতে পারলাম তাপমাত্রা পরিবর্তন হলে রোদের পরিবর্তন হবে। তার মানে আমি একটা বিষয় বুঝতে পারতেছি যে আমাদের তাপমাত্রা যদি বাড়ে, দ্যাট ইজ ডিটি, তাপমাত্রা পরিবর্তন মনে করলাম ডিটি। বাই তাপমাত্রা পরিবর্তন হলে কার পরিবর্তন হবে? রোদের পরিবর্তন হবে। তাহলে সেই রোদের পরিবর্তনটা আমি বোঝাচ্ছি এভাবে যে আমাদের তাপমাত্রা পরিবর্তন হলে রোদের পরিবর্তন হবে, আর রোদের পরিবর্তন মানে এটা হচ্ছে আমাদের ডিআর। কথা ক্লিয়ার? এটাকে আমি বললাম 1 নাম্বার। এবং আরেকটা বিষয় আমাদের এখানে ঘটনা ঘটবে। আমি যদি এভাবে বলি যে রোদের উপর মানে তাপমাত্রা পরিবর্তন হলে রোদের পরিবর্তন হবে, ব্যাপারটা ঠিক। বাট তাপমাত্রা পরিবর্তন হলে যে রোদের পরিবর্তন হবে, কেমনভাবে পরিবর্তন হবে এটা ডিপেন্ড করবে আরেকটা বিষয়ের উপর। সে বিষয়টা কী আবার? দেখো সে বিষয়টা আবার কি? এখন না উপাদান না, যদি এমনটা হয়ে যায় যে রোদের পরিবর্তন আবার ডিপেন্ড করবে কার উপর জানো? আদি রোদের উপর। আদি রোদ দ্বারা এটা বোঝাচ্ছি যে কোনো পরিবাহীর বা কোনো রোধের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোধ কত। যে রোধটার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোধের মান যত বেশি হবে, তার ক্ষেত্রে তাপমাত্রা পরিবর্তনের ফলে রোধের পরিবর্তনটা তত বেশি হবে। আরেকবার বলতেছি, সাপোজ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের এইখানে একটা রোধ আছে যার মানটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এখানে একটা রোধ আছে যার মানটা হচ্ছে 100 0 তে 100। আরেকটা রোধ আছে আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এটার মান হচ্ছে আমাদের মাত্র 1 ওহম। এখন যদি আমি এর তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করি এবং এর তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করি, সেক্ষেত্রে বেশি পরিমাণ রোধের পরিবর্তন হবে 100টার, কম হবে কার? এইটাই বলছি আমি। কথা কি বুঝতে পারছো? তাহলে তাপমাত্রা পরিবর্তন হলে রোধের পরিবর্তন হবে 1 নম্বর কথা। 2 নম্বর কথা, যে তাপমাত্রা পরিবর্তন হবে ঠিক আছে, বাট এই যে রোধের পরিবর্তনটা আবার আরেকটা বিষয়ের উপর ডিপেন্ড করবে। সেটা কি? যে ওই রোধটার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোধ কত ছিল ভাই? একটা পরিবাহী তারের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোধের মান যত বেশি, তাপমাত্রা পরিবর্তনের ফলে তার রোধের পরিবর্তনটা কী হবে? তত বেশি। তাহলে বেসিক্যালি এটা ঘটনা ঘটে আমাদের পরীক্ষিতভাবে। আমরা যখন একটা রোধকে নিয়ে পরীক্ষা করি তখন আমাদের পরীক্ষিত ফলাফলগুলো হচ্ছে আমাদের এটা দেখে। কথা ক্লিয়ার? তাহলে এবার তোমরা আমাকে বলো, মাথা ঠান্ডা করে বলো, রোধের পরিবর্তন আসলে বেসিক্যালি কয়টার উপর ডিপেন্ড করতেছে? তাপমাত্রার সঙ্গে সঙ্গে তার কি বলতো আদি রোধের উপর। এবং আদি রোধটা অবশ্যই কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হওয়া লাগবে? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হওয়া লাগবে। এবার মাথা ঠান্ডা করে তোমরা আমাকে বলো ভাই, এখানে কয়টা ইকুয়েশন আছে? 2টা থেকে কমন যাচ্ছে কোনটা ভাই? ডিআর। একই জিনিস একটা নিলাম, 2টে সমানুপাতিক থেকে একটা নিলাম, আর এখানে আমাদের একটা আর নট, একটা হচ্ছে আমাদের ডিটি। কথা বুঝতে পারছো? এবং এই ব্যাপারটাকে বলা হয় যে মেথড অফ প্রপোর্শনালিটি। মেথড অফ প্রপোর্শনালিটি। এখন তুমি আমাকে বলো, মাথা ঠান্ডা করে বলো, ডি আর সমানুপাতিক সাইন উঠাই দিলে এটা ধ্রুবক আসবে না ভাই? সেই ধ্রুবকটাকে আমরা এখানে বলি আলফা। মানে সমানুপাতিক আর আলফা সাইন একরকম, তো এই জন্য আসলে তোমাদের লাগতে পারে। তাহলে এই সমানুপাতিক সাইন উঠাই দিলে একটা ধ্রুবক আসবে যাকে আমরা বলবো আলফা। এবং আলফার পরিচয়টা হচ্ছে রোধের উষ্ণতার সহগ গুণাঙ্ক। রোধের উষ্ণতার সহগ গুণাঙ্ক অথবা রোধের তাপমাত্রার সহগ গুণাঙ্ক। আরে এরা বলতেছে রোধের উপর তাপমাত্রার প্রভাব পড়তেছি, তাপমাত্রা থেকে এটা আসতেছে, তার মানে তাপমাত্রার সহগ বলা উচিত ছিল। তাপমাত্রাকে সুন্দরভাবে বলি সভ্য ভাষায় উষ্ণতা। তাহলে রোধের উষ্ণতার সহগ কী বলতো? গুণাঙ্ক। এর সঙ্গে থাকতেছে আমাদের আর নট ইন্টু কী বলতো? ডিটি। তাহলে এইটাই হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল ইকুয়েশন। আরে তাহলে এবার তুমি আমাকে বলো, মাথা ঠান্ডা করে একটু ঠান্ডা করে চিন্তা ভাবনা করে আমাকে বলো, এখান থেকে আমি আলফার মান বের করতে পারবো না ভাই? বলতো আলফা ইজ ইকুয়াল টু কত আসবে? ডি আর ডিভাইডেড বাই
আর নট ইন্টু ডি ইন্টু টি। এখন কথা হচ্ছে এখান থেকে তোমরা আমাকে বলো, এখান থেকে দেখো, এখান থেকে আলফার সংজ্ঞা দিতে হবে। তাহলে আলফাটা আমি লিখে দেই যে আমাদের এখানে আলফাটা হচ্ছে আমাদের রোধের, বলো রোধের কি হবে এখানে, উষ্ণতা সহগ গুণাঙ্ক মনে থাকবে না এটা? আচ্ছা, তাহলে আলফাটা হচ্ছে রোধের উষ্ণতা সহগ গুণাঙ্ক। এখন কথা হচ্ছে আলফা কাকে বলে, পরীক্ষা আসছে রোধের উষ্ণতা সহগ গুণাঙ্ক কাকে বলে। আলফার সময়টা কি হচ্ছে তাহলে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো রোধের তাপমাত্রা পরিবর্তন একক করা হলে তখন যে পরিমাণ রোধের পরিবর্তন হয় সেই পরিবর্তনটাই হচ্ছে আমাদের রোধের উষ্ণতা সহগ গুণাঙ্ক, যাকে আমরা বলতেছি আলফা। বুঝলে না মনে হয়? আরে ভাই, আর নট হচ্ছে আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা পরিবাহী রোধ। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো পরিবাহী রোধকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো পরিবাহী রোধকে এক একক তাপমাত্রা পরিবর্তন ঘটালে রোধের যে পরিবর্তন হয় সেইটা হচ্ছে আমাদের রোধের উষ্ণতা সহগ গুণাঙ্ক, যাকে আমরা বলতেছি আলফা। ঠোঁটস্থ হয়নি এখনো? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো রোধকে তার তাপমাত্রা পরিবর্তন কত ঘটালে, এক একক ঘটালে যে পরিমাণ রোধের পরিবর্তন হয় তাই হচ্ছে আমাদের রোধের উষ্ণতা সহগ গুণাঙ্ক। শেষ। মাসিয়া প্লিজ। তাহলে আলফার কিন্তু আমরা সংজ্ঞাটা পেয়ে গেছি। প্লিজ, আলফার সংজ্ঞাটা আমি কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিচ্ছি ভাই? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো রোধকে তার তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস পরিমাণ বাড়াতে বা কমাতে বা পরিবর্তন করতে যে পরিমাণ রোধের পরিবর্তন হবে সেইটা হচ্ছে আমাদের রোধের উষ্ণতা সহগ গুণাঙ্ক। কথা ক্লিয়ার প্রেম? এখন বলো, তোমরা আমাকে মাথা ঠান্ডা করে বলো, আলফার আসলে আমাদের এককটা কী হবে? পরীক্ষা আসে রোধের উষ্ণতা সহগের একক নিচের কোনটি এমসিকিউ আসে? বলো আলফার একক কত হবে ভাই? এখানে আলফার একক কী হবে? সময় দিব, এই তোমাদের উঠানোর সময় দিব। আলফার একক কী হবে? রোধ ক্যান্সেল আউট, তাহলে থাকে শুধুমাত্র ডিটি বলতে তাপমাত্রা পরিবর্তন কেলভিন স্কেলে যা সেলসিয়াস স্কেলে তাই। তার মানে এককটা হবে আমাদের পার ডিগ্রি সেলসিয়াস অথবা পার কি বলতো কেলভিন। কথা ক্লিয়ার নাকি এখনো ব্যাপারটা বোঝো নেই? আরে তো তোমরা সুন্দরভাবে এত দূর পর্যন্ত আগে উঠাই না, তারপর বাদবাকি কথা বলি। আমরা দেখো এই লাইন থেকে এইটা থেকে আলফা দরকার নেই আমাদের, আলফা আমরা অলরেডি লিখে ফেলছি, জানিও আমরা আলফা কী জিনিস। এবার বলো এই লাইন থেকে তোমরা আমাকে বলো এটা দ্বারা বোঝাচ্ছে ভাই রোধের পরিবর্তন ইজগলটা হচ্ছে আমাদের এইটা। বাট আমি চাচ্ছি একটা, দেখো আমি চাচ্ছি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, খেয়াল করে দেবো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই যে রোধটা, এই রোধের মান হচ্ছে আমাদের মনে করলাম 5 ওহম। আমি চাচ্ছি এবার যদি এই রোধের তাপমাত্রা আমি 100 ডিগ্রি সেলসিয়াস করি তাহলে কত হবে ভাই? 100 ডিগ্রি সেলসিয়াস করতে চাইলে আমাদের তাপমাত্রা হবে আমাদের 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তখন আমাদের আসলে রোধের মান কি 5 ওহমে থাকবে? এখন আমি চাচ্ছি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রোধের মান কত সেটা বের করতে। তার মানে আমাদের টার্গেট হচ্ছে একটাই, সেটা হচ্ছে আমাদের R of 100 ইজ ইকুয়াল টু হট। আরে আমি তো জানি এখানে R of 0 কত আমাদের 5 ওহম, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রোধের মান 5, বাট আমাদের 100তে কত সেটা আমাকে বের করতে হবে। কথা ক্লিয়ার কি হিমেল, কি ক্লিয়ার? তাহলে এবার বলো তোমরা কেমনে বের করবা? তোমরা যে কাজটা করতে পারো এভাবে কাজ করতে হবে। প্রথমে 0 জন্য তো দেওয়া আছে, তারপরে 1 2 3 4 5 6 এভাবে কত পর্যন্ত 100। তো তোমাকে 1 জন্য বের করছো, 2 জন্য বের করছো, এইভাবে প্রত্যেকটা জিনিস কী করতে হবে? বারবার যোগ করতে হবে। কত পর্যন্ত? 100। তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস জন্য পাওয়া যাবে। আরে বোঝেন এখনো মনে হয়? 0 আর 1 এর মাঝে পার্থক্য প্লাস 1 আর 2 এর মাঝে পার্থক্য প্লাস 2 3 এর মাঝে পার্থক্য করতে 100 পর্যন্ত যাওয়া লাগবে, যোগ করা লাগবে একটা জিনিস। তাহলে আমি স্পষ্ট বুঝতে পারতেছি একটা নির্দিষ্ট পরিসরে তাপমাত্রায় রোধ বের করতে চাইলে অবশ্যই এই পুরোটাকে কী করতে হবে বলো তো? ইন্টিগ্রেশন করতে হবে। তো আমি দাঁড়াও, আলফার মান কোশ্চেন দেওয়াই থাকবে। তাহলে এবার বলো তোমরা আমাকে মাথা ঠান্ডা করে বলো, এখানে আমাদের ইন্টিগ্রেশনও করতে হবে, এখানে আমাদের ইন্টিগ্রেশন। মাথা ঠান্ডা করে এখানে দেখো, মামা দেখো এখানে দেখো। তাহলে এখান থেকে আমি স্পষ্ট বুঝতে পারতেছি, দেখো এখানে খেয়াল করে দেখো, এই জয় এখানে দেখো, বলো এইখানে ইন্ডিকেশন দ্বারা বোঝাচ্ছে এখানে পরিবর্তন, ইন্ডিকেশন দ্বারা বোঝাচ্ছে এখানে পরিবর্তন হবে কার সাপেক্ষে ভাই? ডিটির সাপেক্ষে। বলো পরিবর্তন হচ্ছে তো তাপমাত্রা ভাই, তাপমাত্রা পরিবর্তন হবে, সেক্ষেত্রে অটো পরিবর্তন হবে কিন্তু আমাদের রোধটা। এখন তুমি আমাকে বলো এইখানে আমি ডিটি দিলাম, এইখানে দিলাম হচ্ছে লোয়ার লিমিট হচ্ছে টি অফ ইনিশিয়াল, আর টি অফ ইনিশিয়াল যেটা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা 0। ওকে, আর এটা হচ্ছে আমাদের টি অফ ফাইনাল। আর টি অফ ফাইনাল বলতে এই যে কত 100, তুমি যদি 200 বলো 200, 300 বলে 300। আরে তাহলে টি অফ ইনিশিয়ালে এখানে যে রোডটা সে রোডটা কতটুকু হবে? আর নট। আর টি অফ ইনিশিয়াল মানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাহলে এখানে যে রোডটা হবে সেটা হচ্ছে আমাদের আর নট। আর টি অফ ফাইনালে যে রোডটা হবে সেই রোডটাকে আমি মনে করলাম এটা হচ্ছে আমাদের আর অফ এফ।
আমাকে বের করতে হবে কোনটা বলো তো ভাই? আর অফ এফটা। আর আর অফ এফটাই হচ্ছে আমাদের 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোধ। এবার বলো মাসিয়া, বলো, মাথা ঠান্ডা করে বলো। আমাদের সবার জানা আছে ইন্টিগ্রেশন অফ ডিআর, অ্যান্সার কি আসে? শুধু আর, লিমিট হচ্ছে আমাদের লোয়ার লিমিট আর নট, আপার লিমিট আর এফ ইজ ইকুয়াল, ঠান্ডা মাথায় বলো, আলফা আর নট বাইরে চলে আসলো, থাকে ইন্টিগ্রেশন অফ কি বলো তো? ডিটি। ইন্টিগ্রেশন অফ ডিটি মানে অ্যান্সার কত? টি। এই যে টি, লিমিট হচ্ছে আমাদের টি অফ ইনিশিয়াল আর টি অফ ফাইনাল। এবার তোমরা আমাকে বলো, মাথা ঠান্ডা করে বলো, এই দেখো এখানে মাথা ঠান্ডা করে বলো। এবার কি আসতেছে আমাদের? আপার লিমিট বসবে আর এর জায়গায়, তার মানে আর অফ এফ মাইনাস লোয়ার লিমিট আর এর জায়গায় আর নট ইজ ইকুয়াল টু 0। কেন? আর নট, এখানে আমাদের আলফা আর নট, আর এখানে আমাদের লিমিট হচ্ছে আমাদের টি অফ ফাইনাল মাইনাস টি অফ ইনিশিয়াল। বা টি অফ ইনিশিয়ালটা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। সব সময় মাথা রাখবো। তাহলে এবার আসো, মাথা ঠান্ডা করে বলো, আর অফ এফটা আমাকে বের করতে হবে। তাহলে বলো আর এফ ইজ ইকুয়াল টু, মাইনাসটা পাশে গেলে আমাদের আর নটটা প্লাস, প্লাস আগে থেকে আলফা আর নট, এই পুরোটা হচ্ছে তাপমাত্রা পার্থক্য। কার সাপেক্ষে? কার সাপেক্ষে? আরে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সাপেক্ষে? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সাপেক্ষে। যার ফলে সুন্দরভাবে সংক্ষেপে লিখলাম ডিটি। আর ডিটি দ্বারা বুঝতে হবে শূন্য সাপেক্ষে অন্য যে কোনো তাপমাত্রা। ইস, এর পরের লাইনে তোমরা যদি আসো সুন্দরভাবে বলতে পারবা আর এফটা থাকলোই আমাদের। এবার বলো এখান থেকে কমন যাবে কি? তাহলে আর নট যদি আমি কমন নেই তখন থাকে আমাদের 1 প্লাস আলফা ইন্টু ডি ইন্টু টি। তাহলে এইটাই হচ্ছে আমাদের চূড়ান্ত তাপমাত্রার ফর্মুলা। কথা বুঝলা? তাহলে বলো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি আমি এবার রোধের মান বের করতে চাই, তার মানে আর অফ 100 বের করতে চাই, তখন লাগবে আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোধের মান ইন্টু 1 প্লাস আলফা বলতে রোধের উষ্ণতার সব গুণাঙ্ক ওই রোধটার ইন্টু ডি ইন্টু টি। আচ্ছা ডিটি মানে কার সাপেক্ষে ভাই? 0 ডিগ্রির সাপেক্ষে। 0 ডিগ্রি সাপেক্ষে কার বলো তো? 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোধ। আরে আর অফ 100 বসাইছো, তার মানে এখানে আমাদের ডিটির মান কত হবে ভাই? 100। 100 মাইনাস 0, তাপমাত্রার পার্থক্য, তার মানে 100। ক্লিয়ার? তো আমরা এটা বুঝতে পারছি। এবার তোমরা আমাকে বলো, এখান থেকে একটা কথা বলো, আমরা এই ইকুয়েশন থেকে আর এফটা পাচ্ছি। আচ্ছা বলো তো এখানে কোনোভাবে যদি আমাদের চূড়ান্ত তাপমাত্রা বের করতে হয়, চূড়ান্ত তাপমাত্রা রোধ বের করতে হয়, তাহলে আমাদের জানতে হবে কি ভাই? আর নটটা। এবার তোমরা আমাকে বলো এই ইকুয়েশন থেকে তোমরা আমাকে বলো তো আর নটটা কতটুকু হবে আমাদের? এখান থেকে আর নট ইজ ইকুয়াল টু কতটুকু হবে? এখান থেকে আর নট কতটুকু হবে বলো? আর এফ ডিভাইডেড বাই 1 প্লাস আলফা ইন্টু ডি ইন্টু টি। এই যে একটা সূত্র, কটা সূত্র হলো বলো তো? এইটা থেকেই এটা একটা, দুইটা, আরও একটা পাবা। কীরকম সেটা? এটা মিশাই দেয়, এটা তো তোমরা বুঝতেই পারছো, এটাকে মিশাই দিলাম। এবার 3 নাম্বারটা যেটা হবে সেটা হচ্ছে আমাদের আলফাটা বের করতে হবে। আলফাটা তো আমরা অলরেডি পেয়ে গেছি, দেখো এখান থেকে আলফাটা বের করা যাবে এবং একই জিনিস আসবে। বলো তো একটু আলফাটা কী আসে এখানে? আলফা ইজ ইকুয়াল টু কী হবে? এখান থেকে আলফা ইজ ইকুয়াল টু কী হবে? আর এফ আর নটটা এখানে ইয়ে আছে, তাহলে কী হয়ে যাচ্ছে? আচ্ছা ওখান থেকে বের না করে আমরা যদি এখান থেকে বের করতে চাই তবু আমাদের বেটার হয় এইখান থেকে বের করি, এইখান থেকে বের করি। তাহলে কত আসে? আর এফ মাইনাস আর নট। বলো না কেন? আর বলবে না কথা, বলো আর এফ মাইনাস আর নট ডিভাইড বাই, বলো না কেন, বলো এখান থেকে আর নট ডি ইন্টু টি। এই যে আমাদের আলফা বের হয়ে গেছে। এবং তোমরা যেটা কাজটা করছিলা একটু আগে, আলফা ইজ ইকুয়াল টু পাইছিলাম আমরা ডি আর ডিভাইড বাই আর নট ইন্টু ডিটি। দেখো এই যে ডি আর যে কথা, রোধের পরিবর্তন, এটা একই কথা। প্রেম বোঝা গেছে? তাহলে বলো এখানে আমাদের বেসিক্যালি সূত্র কটা আছে বলো তো? 3টা, 1 2 আর এই যে একটা 3 আলফাটা। বুঝতে পারছো তো? সুন্দরভাবে তোমরা শিটে দেওয়া আছে, সুন্দরভাবে তোমরা উঠাই নাও। শিটের কথা বাদ, তোমরা আগে উঠাই নাও শিটে। আমরা ম্যাথগুলো শুধুমাত্র স্কিপ করবো লেখালেখিতে। ক্লিয়ার? আচ্ছা এখন তোমরা আমাকে বলো যে তোমাদের 3টে ইকুয়েশন আছে, এই 3টে আসলে মিনিং কি বোঝাচ্ছে, এবং এই মিনিংগুলো বোঝা থেকে তোমাকে ম্যাথগুলো করা লাগবে। ঠিক আছে? দেখো যদি একবার মিনিং বুঝতে পারো তাহলে তুমি ম্যাথ জীবনে আটকাবে না। এইখানে হচ্ছে সুবিধা হচ্ছে এটা। তাহলে আমাদের ইকুয়েশন লাগতেছে এটা একটা আর এইটা একটা। তাহলে এই 3টে ইকুয়েশন আমাদের এখানে থাকে, আর বাদ বাকিগুলো আমি মিশাই দিলাম। এবার বলো, মাথা ঠান্ডা করে বলো, আমি যখন খেয়াল করে দেখো, আমি যখন চূড়ান্ত তাপমাত্রায় রোধ বের করবো, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রোধ বের করবো, তখন অবশ্যই জানা থাকা লাগবে আমাদের আর নটটা, যেটা কিনা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোধ। আর এখানে জানা থাকা লাগবে কীটা বলো তো? আলফাটা। ক্লিয়ার? আচ্ছা এবার লিখো। আমাদের দেখো লেখা লাগবে না, তোমাদের প্রথম এক্সাম্পলটা দেখো, তোমার শিট দেখো, শিটটা দেখো, তোমরা শিটে আসো, প্রথম এক্সাম্পলটা দেখো, শিটের 1 নম্বর এক্সাম্পলটা দেখো। পাইছো কি তোমরা? পাইছো? এক্সাম্পল নম্বর 1টা দেখো শিটের, পাইছো না? প্রত্যেকে পাইছো? এই প্রত্যেকে পাইছো তো? এখানে দেখো কি বলতেছে
0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একটি তাপমাত্রার রোধ যথাক্রমে 1.59 ওহম, 1.72 ওহম। রোধের উষ্ণতার সহগ গুণাঙ্ক নির্ণয় করতে হবে, দ্যাট ইজ আলফা ইজ ইকুয়াল টু হট। কিসের মান বের করতে হবে ভাই? আমাদের কী কী দেওয়া আছে বলো? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোধের মান দেওয়া আছে না? তাহলে বলো কী কী দেওয়া আছে? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোধ, দ্যাট ইজ আর নট কতটুকু? সেটা 1.59। তারপর কত তাপমাত্রায় দেওয়া আছে? -20 না, ওটা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোধ, ওটা 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোধ, মাইনাস না। তাহলে আর অফ 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোধের মান দেওয়া আছে আমাদের কতটুকু? সেটা 1.72 ওহম। এবার বের করতে বলতেছে আলফা ইজ ইকুয়াল টু হট, এটা আমাকে বের করতে হবে। কথা বুঝলা? আচ্ছা ভাই, আমাদের আলফা বের করার সূত্র জানা আছে না? তাহলে আলফা ইজ ইকুয়াল টু আমাদের জানা আছে, তোমরা লিখবা আমরা জানি আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের আর এফ মাইনাস আর নট ডিভাইডেড বাই আর নট ইন্টু ডি ইন্টু টি, এটা না? এখন দেখো তো সব কিছু আমাদের রেডিমেড না। আর আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের আর এফ এর মান জানা আছে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। আচ্ছা 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সাপেক্ষে আর এফটা, তাহলে আর নটটা কতটুকু? কেন আমি 0 ডিগ্রি সেলসিয়াস বসাবো? কারণ আমি যে ডিটি আছে, ডিটি হিসাব করতেছি কার সাপেক্ষে? 0 সাপেক্ষে, যার ফলে এখানে যেটা বসাবো সেটা হচ্ছে 0 সাপেক্ষে রোধ। কথা ক্লিয়ার? আরও ক্লিয়ার হবে, আসো তোমরা। আর এফটা হচ্ছে আমাদের 1.72 মাইনাস আর নটটা হচ্ছে আমাদের 1.59 ডিভাইড বাই আর নট হচ্ছে 1.59 ইন্টু ডিটির মান হচ্ছে আমাদের 0 সাপেক্ষে 20, তার মানে এখানে আমাদের 20। ক্যালকুলেশন করলে তোমরা বুঝতে পারতেছো কত আসে ক্যালকুলেশন করলে? এটা 4 পয়েন্ট কত 09, এত কি বলতো? এত কি 10⁻³ এত কি বলতো? এত মানে পার ডিগ্রি সেলসিয়াস। কথা বুঝলা? আর তোমরা একটু ক্যালকুলেটার চাপার অভ্যাস করিও, অ্যান্সার ভুলও থাকতে পারে। এর অ্যান্সার থেকে বলতেছে এত অ্যান্সার। আচ্ছা এবার একটু কাজ করে ফেলো, শোনো এখানে কথা শোনো আমার প্লিজ। 1 নম্বর কোশ্চেনটা আমাদের যেটা ছিল সেটা হচ্ছে আমাদের আলফা ইজ ইকুয়াল টু হট। আমি ওইখানে এক্সট্রা করে তোমরা লিখে নিবা, পরে লেখো। 2 নম্বর কোশ্চেন তোমরা লিখবা ওইখানে যে আমাদের এবার বলতেছে এবার আর অফ 100 ইজ ইকুয়াল টু হট। তাহলে 2 নম্বর কোশ্চেনটা কী ছিল ভাই? তার মানে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোধের মান কতটুকু, এটা আমাকে বের করতে হবে। আসলে কেমনে বের করা যাবে নওশিন? হ্যাঁ, এইখানে বলবা 2 নাম্বার এইভাবে বলবা যে আমাদের আর এফ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের অর্থাৎ আর অফ 100 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের আর নট ইন্টু 1 প্লাস আলফা ইন্টু ডি ইন্টু টি। এখন খাতা দেখা লাগতেছে নাকি? তাহলে এবার বলো, মাথা ঠান্ডা করে বলো, আর অফ 100 ইজ ইকুয়াল টু হবে আর নট কত ভাই? কোশ্চেনে দেওয়াই আছে, প্রশ্নে না দেওয়া থাকলে আমি সামহাউ আর নটের মানটা কী করবো? বের করবো, তারপর এটাতে বসাবো। তাহলে এখানে আমাদের আর নটের মান হচ্ছে আমাদের 1.59 ইন্টু 1 প্লাস আলফার মান আমরা বের করে ফেললাম অলরেডি। তাহলে এটা হচ্ছে আমাদের 4.09 ইন্টু 10⁻³ ইন্টু বলো ইন্টু হচ্ছে আমাদের ডিটি কতটুকু আমাদের? ডিটি কত আমাদের কার সাপেক্ষে? 0 সাপেক্ষে। দেখো 0 সাপেক্ষে 0 ডিগ্রি সেলসিয়াস আমাদের রোদের মান এখানে, তার মানে 0 সাপেক্ষে 100 মানে হচ্ছে আমাদের 100। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে তোমাদের আর অফ 100 যেটা আসবে তোমরা সুন্দরভাবে বসাই যাবে এত কি বলতো ওমস। ক্লিয়ার? একটু ক্যালকুলেটার চাপিও, কত আসে অ্যান্সার? এতক্ষণ সময় লাগে? হ্যাঁ 2.24 এটা তো নাকি? আচ্ছা ক্লিয়ার। আমরা আসি পরের এক্সাম্পলে আসি তোমাদের জন্য একটা শিটটা দেওয়াতে তোমাদের জন্য সুবিধা হচ্ছে আর কি। এবার আসো পরে, ওটা কি উঠানো লাগবে? ওকে সুন্দর। তাহলে আসো পরের এক্সাম্পলটাতে আসো, মিশাই দিলাম এটা। হ্যাঁ পরের এক্সাম্পলটা একটু বলো তো কি বলতেছে, বলো বলো কি বলতেছে সাজ্জাদ? 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোধ। হ্যাঁ 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোধ হচ্ছে 32 ওহম এবং 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোধের পরিবর্তন হচ্ছে 0.22 ওহম। আলফা নির্ণয় করতে হবে। আগের ম্যাটটাই না? আগের ম্যাটটা কি না? তাহলে বলো কী কী দেওয়া আছে এখানে? আরমান এখানে দেখো, এখানে দেওয়া আছে কী দেওয়া আছে। 2 নম্বর এক্সাম্পল বলতেছে যে আমাদের এখান থেকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোধের মান হচ্ছে 32। তাহলে দেখো আর অফ 20 ইজ ইকুয়াল টু হচ্ছে 32 এত ওহম। এবার 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোধের পরিবর্তন, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোধের পরিবর্তন মানে আমি স্পষ্ট বুঝতে পারতেছি কার সাপেক্ষে 100? হ্যাঁ এবার 20-এর সাপেক্ষে, 0 সাপেক্ষে বলিও না আবার। এবং 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোধের পরিবর্তন হচ্ছে 0.22 ওহম। তাহলে আমি স্পষ্ট বুঝতে পারতেছি আর অফ 100 যেটা হবে এটা হবে আমাদের 32-এর চেয়ে বেশি। তাপমাত্রা বাড়লে রোধের মান বাড়ে, তার মানে অবশ্যই 32-এ যা ছিল তার চেয়ে বাড়বে 100।
তাহলে এটা হবে আমাদের 32 প্লাস পরিবর্তনটা কত ভাই 0.22 এত ওহমস। তাহলে এটা আসে আমাদের 32.22 এত ওহমস। এটা হচ্ছে আমাদের আর অফ 100। আমাকে বের করতে হবে যেটা, সেটা হচ্ছে আলফা ইজ ইকুয়াল টু হট। এখন তুমি একটু খেয়াল করে দেখো, আমরা জানি আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের, দেখো খেলটা দেখো কোথায় খেলে। আলফা ইজ ইকুয়াল টু আমাদের জানা আছে, কি জানা আছে বলো সূত্র? আরে ডি আর বাদ দাও, আলফা ইজ ইকুয়াল টু কি আর এফ মাইনাস আর নট ডিভাইড বাই আর নট ইন্টু ডি ইন্টু টি। এই সূত্রে তোমাদের এখনো ঠোঁটস্থ হয় নাই, ঠোঁটস্থ না হলে তোমার কাপুরুষ। কেমন মানুষ রে ভাই, এখন লজ্জিত হবে। ওদের কথা বাদ দাও, তুমি তোমার কথা ভাবো প্লিজ। আলফা শোনো কেন, আলফা ইজ ইকুয়াল টু আর এফ মাইনাস আর নট ডিভাইড বাই আর নট ডিটি। এখন আমাদের লাগবে আলফা বের করার জন্য লাগবে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোধ। এখন কথা হচ্ছে আমাদের প্রশ্নে কি ভাই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোধের মান দেওয়া আছে? তার মানে হয় আমাকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মান বের করে নিতে হবে, তারপর বসাইতে হবে। তো একটা দেখি আলফার মানটা আসলে আর কোনোভাবে বাইপাস করে বের করা যায় কিনা দেখি। তুমি সূত্র ডেরিভেশন করছো কি দিয়ে ভাই? তুমি এখন 20 দিয়ে বসাবো মানে? এই তো লাগিয়ে গেল সমস্যা। তুমি আমি এসব কথা বলতে চাচ্ছি না। তুমি দুদিন আগে আমাকে একজনের পরিচয় করে দিচ্ছ, ভাই এটা আমার খালা হয়। তুমি আবার হুট করে একদিন দেখি পরিচয় সম্পর্ক বদলে গেছে। মুশকিল কথা তো। আসো, আর কোনো কথা বলবো না, আসো। তার মানে তুমি যাকে যেভাবে পরিচয় করছো, পরিচয় দিচ্ছ তুমি ম্যাথমেটিক্সে, তোমাকে সেইভাবে সেটা বসাইতে হবে। ধরে বলার স্কোপ নেই এখানে। বলো, মাথা ঠান্ডা করে বলো এবার আলফা আমি কেমনে বের করবো? আমরা একটা কাজ করে ফেলি। আলফাটা বের করার জন্য আমরা কয়েকভাবে বের করতে পারি। প্রথম কথা হচ্ছে আমাদের আর নটটা বের করে নিতে হবে। সামহাও আমাকে এখান থেকে কিসের মান বের করতে হবে? আর নট বের করে নিতে হবে যদি সম্ভব হয়। এখন আর নট বের করাটা সম্ভব নয়, কারণটা কি জানো? তুমি দেখো আর নটের সূত্র আবার কি জানা আছে বলো। আর নট ইজ ইকুয়াল টু কি ছিল? হ্যাঁ বলো, আর এফ ডিভাইড বাই 1 প্লাস আলফা ইন্টু ডি ইন্টু টি। তার মানে ঘুরে ফিরে আবার কি লাগতেছে? আলফা। তার মানে তুমি আসলে বিপদে পড়ে গেছো। আর নট বের করতে চাইলে তুমি আসলে আর নট বের করতে পারতেছো না। পারতেছো কি? তাহলে এটা আলফা বলে দেওয়া থাকলে বের করতে পারতাম। আলফা বলে আলফাই বের করতে বলতেছে তোমাকে, ফির আবার বের বলে দেওয়া থাকবে মানে? প্রশ্নে দেওয়া থাকলে তো কোশ্চেনে হইতো না ভাই। আমরা আলফা বের করতে চাচ্ছি, আমাদের আলফার মান দরকার। আলফার মান বের করতে গেলে আর নটের লাগবে। আর নট বের করতে চাইলে আবার শুধু দেখতেছি আমি আলফা লাগতেছি। তার মানে কোনোভাবে এটা হচ্ছে না। আমরা একটাভাবে ক্রাইটেরিয়া খাটাবো। কীরকমভাবে দেখো, সিস্টেমটা দেখো। তুমি খেয়াল করছো কি? তোমাদের জানা আছে না, আমি তোমাদের শিখাইছিলাম, একটু আগে শিখলাম আমরা আর এফ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের আর নট ইন্টু 1 প্লাস আলফা ইন্টু ডিটি। তাহলে আমি কি বলতে পারবো না? দেখো না, এই প্লিজ প্রেম, আমি কি বুঝতে পারতেছি না ভাই? আর এফ বলতে বোঝাচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোধ। কার সাপেক্ষে? শূন্যের সাপেক্ষে। তাহলে বলো 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোধ যদি আমি বলি এখানে বসাই দিই, আর এফের জায়গায় 20 আর অফ 20 বসাই, তাহলে বলো আর অফ 20 মানে কতটুকু ছিল? আরে বলো না, প্রশ্নানুসারে বলো। 32 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের আর নট। আরে ভাই, আর এফটা বসাচ্ছি কার সাপেক্ষে? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সাপেক্ষে। তাহলে এই যে 1 প্লাস আলফা ইন্টু ডিটি, ডিটি বলতে 0 সাপেক্ষে কত? 20। তার মানে এখানে হচ্ছে আমাদের কত বলতে একবার লিখি 20 ইন্টু আলফা, স্মার্টলি লিখলাম। 1 নাম্বার ইকুয়েশন। 2 নাম্বার কি বলছে দেখো তো, 2 নাম্বার কত বলছে? 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা না? তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রোধের মান হচ্ছে আমাদের দ্বিতীয় সত্যানুসারে 32.22 ইজ ইকুয়াল টু, ওটা তো আর নট, শূন্যের সাপেক্ষে 100। এটা হচ্ছে আমাদের 1 প্লাস আলফা ইন্টু ডিটি। ডিটি বলতে শূন্যের সাপেক্ষে 100, তার মানে এখানে 100 আলফা। 2 নাম্বার ইকুয়েশন। এবার যদি আমি সামহাও 1 নাম্বারকে 2 নাম্বার দ্বারা ভাগ করি, তুমি কি বুঝতেছো? 1 নাম্বারকে 2 নাম্বার দ্বারা ভাগ করলে আমি স্পষ্ট বুঝতে পারতেছি আর নট ক্যান্সেল আউট হয়ে যাবে। থাকবে আমাদের 32 ডিভাইডেড বাই 32.22 ইজ ইকুয়াল টু 1 প্লাস 20 আলফা, নিচে 1 প্লাস 100 আলফা। এবার যদি আমি আর্গুন করে দিই, এবার কিন্তু মাঠে শুধুমাত্র একাই আলফা, এবার কিন্তু আলফার মান বের হয়ে যাচ্ছে। তো তুমি যখন দূরে সত্য দেওয়া থাকবে এবং সেক্ষেত্রে যদি আলফা বের করতে বলে, তখন তোমাকে এইভাবে আগাইতে হবে। ক্লিয়ার ইমরান? তাহলে আমরা এবার আসি এখান থেকে আমাদের গুণ, তোমার ক্যালকুলেশন করে নাও। এখানে 32 প্লাস 3200 আলফা ইজ ইকুয়াল টু 32.22 প্লাস 32.22 গুণন 20, 644.4। এত কি বলো তো, এত কি? আলফা। তাহলে এখান থেকে
বলো এই যে 3200 আলফা মাইনাস 644.4 আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কত আসবে আমাদের এখানে? হ্যাঁ 32.32 মাইনাস ওইটা না, ওইটা মানে 32, শুধু 32 হয় কি ওটা? ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের ক্যালকুলেশন করে তোমরা আমাকে বলো এখান থেকে আলফা কমন নিয়ে ক্যালকুলেশন করলে কত থাকে আমাদের? এটা হচ্ছে 2555.6 আলফা ইজ ইকুয়াল টু ওটা কত আসে? 0.22। ক্যালকুলেশন দেখো তো ঠিক আছে কিনা সব কিছু। তাহলে এখান থেকে তোমরা আলফার মান বের করবো। আলফার মান কত আসে বলো? 8.6 ইন্টু 10⁻5 এত পার ডিগ্রি সেলসিয়াস। তো এক্সাম্পল নাম্বার 3টা কি বলতেছে একটু পড়ো। 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোধ হচ্ছে 4 ওহম। তাহলে আমাদের এখানে বলতেছে দেখো 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, দেখো 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোধ হচ্ছে আমাদের কত বলো তো? R(30) ইজ ইকুয়াল টু হচ্ছে 4 ওহম। এটা না একটা। আরটা বলা আছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ কত? তার মানে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমাকে বের করতে হবে, যেটা হচ্ছে আমাদের R(100) ইজ ইকুয়াল টু হট, এটা বের করতে হবে। আর আমাদের দেওয়া আছে যখন আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 42.5 ইন্টু 10⁻4 পার ডিগ্রি সেলসিয়াস। বুঝতে পারতেছো কি? বুঝতে পারছো তো? তাহলে আমাদের এই ডাটাগুলো দেওয়া আছে, ভাই আমাকে বের করতে হবে কোনটা? 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রোধ। তাহলে আমি তো ফটাফট জানি, আমি লিখবো R(100) ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের R0 ইন্টু 1 প্লাস আলফা ইন্টু ডি ইন্টু টি। একটাই সূত্র হতো ভাই। এখন তুমি আমাকে বলো এই ম্যাথটা সলভ করার জন্য ভাই 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রোধের মান বের করার জন্য আমাদের লাগবে কি? কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি রোধের মান দেওয়া আছে? তাহলে বের করে নিয়ে আসা লাগবে, এছাড়া কোনো উপায় নেই আর। তাহলে একটা কাজ করি তো, আমাদের জানা আছে আবার R0 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কতটুকু জানা ছিল? R0 ইজ ইকুয়াল টু কি আমাদের? হ্যাঁ RF ডিভাইড বাই 1 প্লাস আলফা ইন্টু ডি ইন্টু টি। এইখানে দেখো তো আমার, এইখানে দেখো, এইখানে দেখো, এইখানে এবার আমি একটা কাজ করব, আমি R0টা বের করবো। R0 দ্বারা বোঝাচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোধ, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোধ। আর ডিডি দ্বারা বোঝাচ্ছে, এখানকার ডিডি দ্বারা বোঝাচ্ছে শূন্যের সাপেক্ষে কিছু একটা। ভাই শূন্যের সাপেক্ষে আমাদের ডাটা দেওয়া আছে, শূন্যের সাপেক্ষে কত ধরবো আমি? 30। শূন্যের সাপেক্ষে যদি আমি এখানে 30 বসাই, তখন আমাদের এখানে 1 প্লাস আলফার মান কত আমাদের? 42.5 ইন্টু 10⁻4 বসাইছি ইন্টু ডিটি বলতে শূন্যের সাপেক্ষে মানে 30। এখন তুমি আমাকে বলো শূন্যের সাপেক্ষে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বসাইছো, তার মানে এখানে বসাইতে হবে শূন্যের সাপেক্ষে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রোধ, এবং সেটা আমাদের 4। তাহলে এখন তুমি এখানে যেটা পাচ্ছ সেটা কার সাপেক্ষে, মানে কত পাচ্ছ তুমি? কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রোধ পাবা? 0। এই তো বের হয়ে গেছে। ইকুয়েশন আমাকে কথা বলাচ্ছে। তাহলে এখান থেকে আমি বলবো, এখান থেকে আমাদের R0 এর মান কত আসে? কত আসে? 3.54। এত কি ওহমস? কত আসে এটা তোমাদের? তোমাদের কত আসে? 54। ওকে, কত? 54। ওকে ওকে, তাহলে বলো, এই বলো, তাহলে R0 এর মান R0 এর মান আসছে এইটা। তাহলে অতএব R(100) আমি এবার বের করতে পারবো অনায়াসই, এবং সেটা হচ্ছে আমাদের R0 মানে 3.54 ইন্টু 1 প্লাস বলো আলফার মান আমাদের দেওয়া আছে প্রশ্নে 42.5 ইন্টু 10⁻, কত বলো তো? 4। এত ইন্টু ডিটি। ডিটি বলতে তাপমাত্রার পার্থক্য কার সাপেক্ষে? প্রেম, কার সাপেক্ষে? না কার সাপেক্ষে? আরে ভাই এখানে R0 বসাইছো তুমি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাহলে 0 সাপেক্ষে 100 মানে কত? এখানে 100। কথা এরা বোঝে নেই মনে হয় আমার। তাহলে এখান থেকে আমাদের R(100) ইজ ইকুয়াল টু হবে আমাদের কত আসে? 5.055 এত। দেখো কত সুন্দর জিনিস, দেখছো না? বুঝলে এখন কতটা সুন্দর জিনিস, একটা আর্ট আছে সূত্রের। তুমি যখন কনসেপ্ট বুঝে শুনে করবা, তখন তোমাকে সূত্র বলে দিবে যে আমাকে এভাবে সলভ করেন, এভাবে আমাকে ফিট করেন, এভাবে বসান, ওইভাবে বসাবা শুধুমাত্র। আরে দায়িত্ব সে, ম্যাথ সলভ হবে ওর দায়িত্ব, সেটা তোমার দায়িত্ব না তো। তুমি শুধুমাত্র বসাবা ভাই, যা বলছো তুমি তাই বসাবা, ডিক্লেয়ার করছো। হিমেল ক্লিয়ার? 5.19। যাই হোক, তোমরা ক্যালকুলেশন শোনো, তোমরা ক্যালকুলেশনটা যেভাবে পারো করে নিবা ভালোভাবে, এগুয়েট করে, এসে কথা। তো আমাদের এক্সাম্পল নাম্বার 3 গেল। তোমাদের বলি শোনো, রোদের উপর তাপমাত্রার প্রভাব, এটা অনেক সুন্দর কনসেপচুয়াল একটা গুরুত্বপূর্ণ তোমাদের কী বলে টপিকস, এবং এইটা তোমাদের পরীক্ষায় ওই সিকিউ কোশ্চেন যখন জেনারেট করে তখন এটা হয়।
এবং তোমরা যারা ইঞ্জিনিয়ারিং করবা ইঞ্জিনিয়ারিংয়ের লিখিততে দিবে এটা, এমসিকিউ দিতে পারে বাট লিখিত ক্ষেত্রে বেশি দেয় এটা। কথা ক্লিয়ার কি? আর বলে না কথা। তো আমরা এটা মোটামুটিভাবে অনেকটাই বুঝতে পারছি। আমরা কত নম্বর এক্সাম্পল এবার যাবো এবার বলো তো? 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, এটা তোমাদের দায়িত্ব, তোমরা এগুলো সবগুলো নিয়ে পারবা। এখন আমি কি আর করে দিব? 4 নম্বরটা একটু পড়ে নিই, একটাবার পড়ে নিব, শুধুমাত্র একটাবার পড়ে নিব। এখানে বলতেছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি তাপমাত্রায় রোদ 3 ওহম, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোদ কত হবে এটা বের করতে হবে। যখন আলফার মান দেওয়া আছে, সেম জিনিস সেম, স্কিপ। পরেরটা 5 নম্বর, একটি তাপমাত্রায় রোদ 20 ডিগ্রি সেলসিয়াসে 1.75 ওহম, 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোদ কত? 20-এ দেওয়া আছে, 10-এ বের করতে হবে। আলফার মান দেওয়া আছে, তাহলে প্রথমে বের করতে হবে কি? 0। তারপর এটা প্রথমে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আর এর মান বের করতে হবে। তারপর কতর জন্য বের করবো? 10-এর জন্য। শেষ। ক্রস ফায়ার করবো যদি না পারো। তারপর 6 নম্বর বলতেছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টাংস্টেন তারের রোদ এত ওহম, 25-এ দেওয়া আছে। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোদ কত? যখন আলফার মান দেওয়া আছে, তাহলে প্রথমে আর নট বের করবো, তারপর আমি কততে বের করবো? 100 বের করবো, কাজ শেষ। 7 নম্বরে বলতেছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো পরিবাহী রোদ 100 ওহম, কত তাপমাত্রায় ওই পরিবাহী রোদ 117 ওহম হবে? কত তাপমাত্রায় বের করতে হবে? তাপমাত্রা বের করতে হবে যখন আলফার মান এত। পারবা কি এটা? পারবা? 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা পরিবাহী রোধ হচ্ছে এত, কত তাপমাত্রায় ওই পরিবাহীর রোধ হচ্ছে 117, কত তাপমাত্রা বের করতে হবে? ডিটি বের করতে হবে। সুন্দর, কারেক্ট। ডিটি বের করছো তুমি। ডিটিটি কার সাপেক্ষে বের করছো ভাই? শূন্যের সাপেক্ষে। এই তো শেষ। আরে লাস্টেরটা আসো, লাস্টেরটা করবো একটু, লাস্টেরটা 7 নম্বরটা লাস্ট আমাদের এখানকার। আর এরপর আমরা কিছু লেখচিত্র দেখবো। এটা লেখচিত্র কেমন হয়, ঠিক আছে? এক্সাম্পল আমরা 7-এ আসি। এক্সাম্পল নাম্বার 7-এ বলতেছে যে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো পরিবাহীর রোধ হচ্ছে 100। তাহলে বলো আর অফ, খেয়াল করে দেখো, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তার মানে আমি স্পষ্ট বুঝতে পারতেছি আর অফ 27, এটা কত ভাই? 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোদের মান হচ্ছে আমাদের 100 কি বলতো ওহম। কথাই বলেন আর কত তাপমাত্রায় ওই পরিবাহীর রোধ এত হবে। তার মানে আমাকে বের করতে হবে আর অফ টি ইজ ইকুয়াল টু, মানে আর অফ ফাইনাল ইজ ইকুয়াল টু হট, যখন আমাদের মাসিয়া যখন আমাদের ডিটির মান আমাদের কত বলতো? কত তাপমাত্রায় বের করতে বলছে? কত তাপমাত্রায় বের করতে বলতেছে? তাহলে ডিটির মান হচ্ছে আমাদের বের করতে হবে হট। আর কত তাপমাত্রায়? ডিটির মান হট। আর ডিটি বলতে 0-এর সাপেক্ষে। তার মানে বেসিক্যালি আমাকে বের করতে হবে ডিটির মাঝে আছে আমাদের কি? ডিটির মাঝে আছে আমাদের টি ফাইনাল মাইনাস টি অফ ইনিশিয়াল ইজ ইকুয়াল টু হট। তার মানে আমাদের টি অফ ইনিশিয়াল তো আমাদের 0-এর সাপেক্ষে টি অফ ফাইনাল বিয়োগ করলে আমাদের টি অফ ফাইনালই আসে। তার মানে বেসিক্যালি আমাদের ডিটিটা বের করতে হবে। আরে ভাই এইটা আমাকে বের করতে হবে, এইটা মানে এইটা শূন্যের সাপেক্ষে যেহেতু। আর আমাদের একটা দেওয়া আছে কত তাপমাত্রায় ওই পরিবাহীর রোধ এত হবে। তার মানে আমি বুঝতে পারতেছি চূড়ান্ত তাপমাত্রায় যে রোধটা, সেই রোধটা আমাদের কত বলতো? এখানে 117 ওহম। কথা বুঝলা? তাহলে এবার আসো, মাথা ঠান্ডা করে বলো, আলফার মান দেওয়া আছে না? আলফা কত দেওয়া আছে? 1.7 গুণন 10⁻⁴ এত পার ডিগ্রি সেলসিয়াস। বলো এবার কীভাবে করবো? মাথা ঠান্ডা করে বলো। আর অফ ফাইনাল মানে কি? আমাদের আর অফ ফাইনাল মানে হচ্ছে আমাদের আর নট ইন্টু 1 প্লাস আলফা ইন্টু ডি ইন্টু টি। আমাকে ডিটি বের করতে হবে রে ভাই। আলফা জানা, 1 জানা, আর নট অজানা। আর নটটা বের করবো, এই তো ধরে ফেলছো। তাহলে আর নট পাবো কোথায়? এই যে আর নট পাবো হচ্ছে আমাদের কোথায়? ওই যে জানা আছে। আর নট মানে কি? এই যে আর এফ ডিভাইড বাই 1 প্লাস আলফা ইন্টু ডি ইন্টু টি। এখনও যাতে সূত্র মুখস্থ হয় নাই, সুপুরুষ না কাপুরুষ? তাহলে এই যে আর নট ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের আর এফ কত? আমাদের আর এফ কত? কার সাপেক্ষে বা নিব? 0-এর সাপেক্ষে কত দেওয়া আছে? কত? 27। তাহলে এইখানে আসবে আমাদের 1 প্লাস আলফার মান হচ্ছে আমাদের কত ভাই? 1.7 ইন্টু 10⁻⁴ ইন্টু ডিটি মানে 0-এর সাপেক্ষে 27 মানে 27। আর এখানে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রোদের মান 100। তাহলে এখান থেকে আর নট কত আসে? খুব দুঃখ পাচ্ছি। 1 পয়েন্ট 99.543 এত কি বলো তো? ঠিক আছে, এটা আসছে। আচ্ছা এবার বলো আর নট পাইছি আমি, আর নট পাইছি। এই তারেক, আর নট পাইছি। এবার বলো আমরা এখান থেকে আমরা যে কাজটা করবো, বের করবো কোনটা বলো তো? ডিটিটা।
তাহলে এবার আমি বুঝতে পারতেছি আর এফ আবার বসাবো কততে, আর এফটা বসাবো হচ্ছে 117 ওহম। কত তাপমাত্রায়? ডিডি তাপমাত্রায়। আর ডিডির মানটা আমাকে বের করতে হবে। তাহলে আমি এখানে বসাবো আর এফের জায়গায় বসাবো আমি এখানে কত বলতো 117। আরে কথা বলে না, আর নট এখানে গুণ আছে পাশে ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে গিয়ে কত থাকতেছে এখানে? হ্যাঁ বলো কত আমাদের? 99.543। তারপর এখানে আমাদের বলো আমাদের কি বের করতে হবে? এখানে বের করতে হবে কিটা আমাদের, এটা বাদ দিলাম। হ্যাঁ কি বের করতে হবে? ডিটি। তাহলে এখানে বলো এখানে -1 ইজ দাঁড়াও, -1 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের আলফা ইন্টু ডি ইন্টু টি, এটা তো নাকি? তাহলে এখান থেকে আমাদের এটা মাইনাস টেন্স করলে আমাদের কত আসে অ্যান্সার? 0.175। একে ভাগ করতে হবে আলফা দ্বারা। আলফার মান কতটুকু আমাদের জানা আছে? 1.7 ইন্টু 10⁻⁴ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ডিটি। কত আসে এবার? 1031.59। হ্যাঁ বলো, এই ডিটি আসছে আমাদের 31.59। এত কি বলতো, এত কি তাপমাত্রা পরিবর্তন, এত ডিগ্রি সেলসিয়াস অথবা এত কেলভিন। ক্লিয়ার? তাহলে বলো এইটা ডিটি কার সাপেক্ষে ভাই? শূন্যর সাপেক্ষে। তার মানে অবশ্যই টি যেটা হবে, টি ফাইনাল যেটা হবে, এটা হবে আমাদের 1031.59 এত ডিগ্রি সেলসিয়াস। ক্লিয়ার? এবার একটু আসি আমরা, দেখো আমাদের দেখতে দেখতে কিন্তু আমাদের অনেকগুলো টপিক শেষ, মানে ওই রোদের উপর তাপমাত্রার প্রভাবও শেষ। এখন তোমাদের একটু কাজ আছে, রোদের উপর তাপমাত্রা আর আমাদের লেখ চিত্রটা লাগবে। বলো কি চিত্র লাগবে? লেখ চিত্র লাগবে। এই বলো তো একটু বলো, সূত্রটা দেখে বলো তোমরা লেখ চিত্র আসলে কীরকম হতে পারে, কেউ কি বলতে পারবা? একটু বলো সূত্রটা কী ছিল আমাদের? আর এফ ইজ ইকুয়াল টু ছিল আমাদের আর নট ইন্টু 1 প্লাস আলফা ইন্টু ডি ইন্টু টি। এখান থেকে দেখো আর এফ ইজ ইকুয়াল টু লেখা যাবে না, আর নট গুণ করে দিলে আর নট প্লাস আলফা আর নট ইন্টু ডিটি, এটা কি না? এইখানে দেখো, এখন তোমরা আমাকে বলো ওয়াই অক্ষ বরাবর দিলাম, ওয়াই অক্ষ বরাবর কাকে দেবো ভাই? নির্ভরশীল চলকটাকে, দ্যাট ইজ আর এফ। আর এফ মানে এটা বাংলা লিখলাম আমি রোদ। আর এক্স অক্ষ বরাবর যেটা দিব এটা হচ্ছে আমাদের অবশ্যই ডিটি মানে হচ্ছে তাপমাত্রা পার্থক্য, দ্যাট ইজ তাপমাত্রা। এখন তুমি আমাকে বলো রোদ ভার্সেস তাপমাত্রার ক্ষেত্রে আমাদের লেখ চিত্র কেমন হবে? এই যে ধরে ফেলতেছো, এইটা দেওয়া আছে কোন অক্ষ বরাবর ভাই? ওয়াই। এইটা দেওয়া আছে কোন অক্ষ বরাবর? এটা নাই, দেওয়া নেই। এইটা দেওয়া আছে কোন অক্ষ বরাবর? এক্স। এই দেখা যাচ্ছে চকচকা দেখা যাচ্ছে এক্স। তাহলে এই যে আমাদের এখানে তাপমাত্রা পার্থক্য দেওয়া আছে এটা এক্স অক্ষ বরাবর, তাহলে এই পুরোটা মিলে অবশ্যই কি হবে? এম। আর এইটা মিলে অবশ্যই সি, এইটা ইকুয়াল ওয়াই সমান এম এক্স প্লাস সি, যা কিনা ওয়াই অক্ষকে ছেদ করবে এরূপ একটি সরলরেখার সমীকরণ। এই যে সরলরেখা, এই প্লিজ শোনো কেমি, এইখানে দেখো। তাহলে আমি এখান থেকে স্পষ্ট বুঝতে পারতেছি এইটা যেটা আছে এটা কি বলতো, এতটুকুটা কি? সি মানে কি? নট আর নট। তুমি কি খেয়াল করছো? এইখানে খেয়াল করতে কেন? এই পয়েন্টটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রোদের মান কি কখনো শূন্য হয়েছিল? এই যে কিছু একটা থাকবে, সেই কিছু একটা এইটা। ক্লিয়ার? তো একটু কথা আছে তোমাদের, একটু বলি, অল্প একটু কথা আছে, এখন উঠাইও না আমার অজয় কথা, শোনো। পরীক্ষা যদি দেখো তোমরা, তাহলে তোমাদের বোর্ড পরীক্ষা বলো, তোমাদের কলেজ পরীক্ষাগুলোতে বলো, তোমাদের এইটাই অপশন থাকে, বলবে রোদ ভার্সেস তাপমাত্রার ক্ষেত্রে নিচের কোন লেকচারটি সঠিক, তখন এইটা। বাট এটাকে যদি আমরা এক্স্যাক্টলি মানে একদম একুরেট করতে চাই, তখন সামান্য কিছু এডিট করা লাগে। কীরকম এডিটটা এটা বোঝাচ্ছি, তাপমাত্রার পরিবর্তন মানে তাপমাত্রার মান আমরা যত বেশি বাড়াই রোদের ক্ষেত্রে, যত বেশি বাড়াই তত বেশি রোদের মানটা বাড়ে, বেশি বেশি করে বাড়ে। তাপমাত্রার মান যত বাড়ে, আরে ভাই 0 আর 1 কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পার্থক্য হয়েছে ভাই? 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রোদের পরিবর্তন যা, 99 আর 100-র মাঝে তাপমাত্রা পরিবর্তন কত? 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোদের পরিবর্তন কেমন হওয়া উচিত ছিল? আগেরটার সমান হওয়া উচিত ছিল, বাট সমান হয় না, তার চেয়ে কেমন হয়? বেশি হয়। যার ফলে আসলে লেখ চিত্রটা এরকম না থেকে বেসিক্যালি যেটা হয় সেটা হয় আমাদের এই যে রোদ ভার্সেস তাপমাত্রার ক্ষেত্রে লেখ চিত্র, এটা রোদ, এটা হচ্ছে আমাদের তাপমাত্রা। তখন আমাদের লেখ চিত্রটা হয় আমাদের এই যে দেখো না, দেখো এই একটু কিছুটা বাঁক নিবে, মোচড় নিবে। কেন মোচড় নিবে জানো? একটু খেয়াল করে দেখো ইমরান, এত বেশি কার্ভেচার না, কম এই যে সামান্য কার্ভেচার, সামান্য সোজাই গেছি, এই যে একটু বিষয়গুলো খেয়াল করে দেখো না কেন, একটু খেয়াল করলে বুঝতে পারবো। এখানে আসো, এটা তো ভাই 0 ডিগ্রি, কথা বলেন, এটা তো 0 ডিগ্রি। এবার তোমরা আমাকে বলো এটা 0 ডিগ্রি হয়, সাপোজ মনে করলাম এই পয়েন্টটা হচ্ছে আমাদের, মনে করলাম যে এটা আমাদের 100 ডিগ্রি। খেয়াল করছো এই পরেরটা, এই এতটুকু,
আচ্ছা এটা একটু অল্প একটু ওইদিকে দেই, এইখানে দেই। এইখানে এতটুকু হচ্ছে আমাদের, এইটা হচ্ছে আমাদের 101 ডিগ্রি সেলসিয়াস। তুমি খেয়াল করে দেখো তো, এখানে তুমি খেয়াল করে দেখো এতটুকু মানে এতটুকু হচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াস, আরে তাপমাত্রা পরিবর্তন এতটুকু হচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াস। 100 এতটুকু না? তুমি খেয়াল করছো এতটুকু 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনের ফলে এখানে আমাদের রোধের পরিবর্তন কেমন হয়ে গেছে? এটার চেয়ে বেশি না কম? ওহরে সমান কেমনে? সমান হয় নাই, আর একটু বাঁকা করে দেওয়া উচিত ছিল। দিচ্ছি তোমাদের, একটু বাঁকাটা বেশি করে দিই, তাহলে পরে বুঝতে ভালো হবে। এখানে তোমরা তো আর মানে নিক্তি দিয়ে সূক্ষ্ম পরিমাপ করতেছো না, তোমরা চোখে দিয়ে দেখতেছো। আরে বোঝো না মনে এখন কথা? এই যে এবার দেখো, এবার দেখো, এই যে এবার দেখো, এবার দেখো, এইবার দেখো, এই যে এবার দেখো, ঢেউ হয়নি। এই যে হালকা ভাই ঢেউ না দিলে যে হচ্ছে না, তোমার পরিবর্তন বুঝতে পারতেছো না, সূক্ষ্ম যে বুঝতেছো না। এই কেমি এখানে দেখো, এইখানে দেখো, এইখানে দেখো, এইখানে দেখো, এইখানে দেখো, এইটা 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 দেখো, আর এইটা দেখো। এতটুকু কত বলো তো? এইটা হচ্ছে আমাদের মনে করলাম 100, এটা হচ্ছে 101, পরিবর্তন কত? 1 ডিগ্রি সেলসিয়াস। এবার দেখো তা রোধের পরিবর্তন কেমন হয়েছে। হায় হায়, এই যে আর তুমি এইখানে আসো, এইখানে আসো, এইখানে আসো, এইখানে দেখো এতটুকু না, এতটুকু মানে এই যে 0 আর এটা হচ্ছে আমাদের 1। আরে পার্থক্য এই যে 1 ডিগ্রি। এখানে দেখো তোমার রোধের মানটা, এইখানে এইটা আর এইটা এইখানে। বুঝলে কথা বলেন? মানে কম বলতে কি একটু কম খাড়া হয়েছে, এই জন্য এরকম মনে হচ্ছে সমান হবে, সমান সমান। কথা ক্লিয়ার? যার ফলে তোমরা যখন বুয়েটে পরীক্ষা দিবা, বা যখন তোমরা সিকের বুয়েটে পরীক্ষা দিবা, বা যদি তুমি অপশনে দেখো যে এরকম কার্ভেচার আছে, ওয়াইককে সেট করতেছে, এরকম বাঁকানো আছে, সেক্ষেত্রে তোমরা এইটা দাগ দিবা, এইটা কারেক্ট। আর যদি এটা না থাকে তখন এইটা আমাদের কারেক্ট। এবার বলো অর্ধপরিবাহীর ক্ষেত্রে কীরকম লেখচিত্র হবে? এটা তো পরিবাহীর ক্ষেত্রে। অর্ধপরিবাহীর ক্ষেত্রে লেখচিত্র যেটা হবে, খেয়াল করে দেখো, অর্ধপরিবাহীর ক্ষেত্রে শোনো না কেন, আমরা জানি পরিবাহী পদার্থের ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে রোদের মানটা কী হয়? বাড়ে। অর্ধপরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে রোদের মান কমে, পরিবাহিতা বাড়ে। তাহলে সেক্ষেত্রে আমাদের লেখচিত্র যেটা হবে অর্ধপরিবাহীর ক্ষেত্রে, এটা তোমার দেখে নাও, অর্ধপরিবাহীর রোধ এখানে তাপমাত্রা, তখন আমাদের যেটা হবে সেটা হচ্ছে আমাদের এই বরাবর। কথা বুঝতে পারছো? তাপমাত্রা তুমি যত বেশি বাড়াবা, আরে কথা বলে না, তাপমাত্রা তুমি যত বেশি বাড়াবা এখানে আমাদের রোদ যেটা থাকবে সেই রোদটা তত বেশি কী হবে বলতো? কমবে। এই যে তাপমাত্রা এখানে ছিল, রোদের মান অনেক বেশি, তাপমাত্রা 0-তে রোদের মান অনেক বেশি। তাপমাত্রা যত বেশি কম বাড়াচ্ছ, তুমি যত বেশি বাড়াচ্ছ, এখানে আসছি, এখানে আসছি তাপমাত্রা, রোদের মান এই যে কমে গেছে। তাপমাত্রা আরও বাড়াইছি, এখানে আসছি, রোদের মান আরও কমে গেছে। এটা কথাই বলে না। কথা ক্লিয়ার? যাতে এই তোমাদের এই লেখচিত্রগুলো তোমাদের একটু মাথা থাকে, কনসেপ্টগুলো ভালো থাকলে এই লেখচিত্র অটোমেটিকলি মাথা থাকবে। তো আমি আশা করি তোমাদের রোধের উপর তাপমাত্রার প্রভাব নিয়ে আর কোনো তোমাদের সমস্যা থাকবে না। টপিকটা লিখে নাও, বৈদ্যুতিক কাজ, শক্তি এবং ক্ষমতা। আসি আমরা এবার। তার আগে শোনো তোমাদের একটু বলি, লিখছো তো নাকি? টপিক্সটা আমাদের ওইটা। তো আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের বৈদ্যুতিক বিভব সম্পর্কে জানতে হবে আমাদের। দেখো একটাও না, ওটাও না, এটাও না, বৈদ্যুতিক বিভব জানলেই বৈদ্যুতিক কাজ বের হবে, শক্তি বের হবে। তাহলে আসো প্রথমে আমাদের যে কাজটা করতেছি আমরা, প্রথমে আমরা এই বৈদ্যুতিক আমরা বিভব সম্পর্কে একটু জানি। আসলে আমাদের বৈদ্যুতিক বিভবটা কী ছিল? আচ্ছা বলো তো, স্থির তড়িতে তোমাদের শিখেছিলাম বিভব কাকে বলে। আমরা সেখানে বলছিলাম একক পরিমাণ চার্জকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের অভ্যন্তরে আনতে যে পরিমাণ কাজ করতে হয়, এটা কী ছিল? আমাদের বিভব। ওটা ছিল আমাদের স্থির তড়িতের বিভব। আর আমরা চাচ্ছি চলতড়িতের তড়িৎ বিভব কতটুকু। তো আমরা এটা বের করার জন্য একটা কাজ করে নিব। কীরকম কাজ তোমরা একটু খেয়াল করে দেখো। এখানে আমি একটা রোধ দিলাম, আর এইখানে একটা তোমাদের কোষ না, এটা হচ্ছে আমাদের জাস্ট তোমার বিভব দিলাম। এখানে এইখানে দিলাম আমি ভি পরিমাণ ভোল্টেজ, এইখানে দিলাম হচ্ছে আমাদের এটা আরকে। তোমরা জানতেছো এটা প্লাস প্রান্ত, এটা মাইনাস প্রান্ত, তড়িৎ প্রবাহিত হবে প্লাস থেকে কার দিকে বলো তো? আমাদের মাইনাসের দিকে। কথা ক্লিয়ার? এখন তোমরা আমাকে বলো বৈদ্যুতিক বিভবের সংজ্ঞা এখানে এভাবে দিবা যে একক পরিমাণ চার্জকে বর্তনীর একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমস্ত বর্তনী ঘুরিয়ে আবার ওই বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হবে, ইহাই হচ্ছে আমাদের বৈদ্যুতিক বিভব। আর একক পরিমাণ চার্জকে বর্তনী একটা নির্দিষ্ট বিন্দু থেকে ঘুরিয়ে আবার ওই বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ হবে, সেইটা হচ্ছে বৈদ্যুতিক বিভব। ক্লিয়ার? দেখো তোমরা এটা আবার গোলমাল করিও না। বৈদ্যুতিক বিভব আর তড়িৎচালক শক্তির মাঝে পার্থক্য আছে। এটা হচ্ছে এটা হচ্ছে ভি, আরটা আছে কি বলতো? ই। সেটা পরে, এখন না। এদের মাঝে সামান্য পার্থক্য আছে, একই জিনিসটা কিন্তু দুইটাই অনেক পার্থক্য আছে, কখনো একই বলা যাবে না। বাট এটাও শক্তি, ওটাও শক্তি, এটাও বিভব, ওটাও বিভব বলা যাবে।
এবার বলো, মাথা ঠান্ডা করে তোমরা একটু আমাকে বলো। শোনো, এখানে দেখো সাজ্জাদ, আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের মোট কাজটা বের করতে হবে নাকি। তাহলে একটা কাজ করি। প্রথমে মনে করলাম কিউ পরিমাণ চার্জকে এই বর্তনী এই প্রান্ত থেকে সমস্ত বর্তনী ঘুরিয়ে আবার এই পয়েন্টে আনতে যে পরিমাণ কাজ হয় সেই কাজটা হচ্ছে আমাদের ডাব্লু। তাহলে কিউ পরিমাণ চার্জকে সমস্ত বর্তনী ঘুরিয়ে আনতে যে পরিমাণ কাজ সেটা হচ্ছে আমাদের কত বলতো ডাব্লু। তাহলে কত পরিমাণ চার্জকে লাগবে ভাই কাজ বিভব বের করার জন্য? কত পরিমাণ চার্জকে ঘোরাইতে হবে? একক পরিমাণ চার্জকে। তাহলে একক পরিমাণ চার্জকে ঘোরাতে কাজের মান হবে ডাব্লু ডিভাইড বাই কিউ। এইটাই হবে আমাদের কি বলতো ভি। আরে একক পরিমাণ কাজকে বর্তনী একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমস্ত বর্তনী ঘুরিয়ে আবার ওই বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হবে সেই কাজটাই হচ্ছে তার বিভব। তাহলে আমি এখান থেকে স্পষ্ট বুঝতে পারলাম ভি সমান হচ্ছে আমাদের ডাব্লু বাই কিউ। তার মানে ডাব্লু সমান লেখা যাবে আমাদের ভি ইন্টু কিউ। আরে আমাদের টপিক্স কী ছিল ভাই? বৈদ্যুতিক কী বের করা? কাজ, শক্তি তো একই কথা। তার মানে কাজ অথবা শক্তি আমাকে বের করতে হবে। এখন তোমরা আমাকে বলো, মাথা ঠান্ডা করে বলো, ডাব্লু ইজ ইকুয়াল টু ভি সমান আমাদের জানা আছে না? এইখানে দেখো প্রেম, ভি সমান কি জানা আছে ভাই? এইখানে দেখা দাও, ভি সমান আমরা জানি ওমি সূত্রকে, ভি সমান হচ্ছে আমাদের আই ইন্টু আর। তাহলে বসাও, ভির জায়গায় বসাও তুমি আই ইন্টু আর। আর এই যে কিউ মানে তুমি প্রথম দিনে শিখছো, কিউ মানেটা আমাদের কী ছিল? কিউ সমান ছিল আমাদের আই, চলো বলো বলো আমাদের কী জানা ছিল? আই সমান হচ্ছে কিউ বাই টি। তাহলে এখান থেকে কিউ সমান হচ্ছে আমাদের আই ইন্টু টি। তাহলে এখানে বসাই দিলাম আমি আই ইন্টু টি। তাহলে এখান থেকে আমাদের আসে ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের আই স্কোয়ার আর ইন্টু টি। আরে পাগলারা, তোমরা ক্লাস 9-10 এগুলো মুখস্থ করাইছিল স্যাররা। ডাব্লিউ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি, ডাব্লিউ সমান হচ্ছে ভি আই টি, ডাব্লিউ সমান হচ্ছে ভি স্কোয়ার বাই আর ইন্টু টি। এটা পড়েনি, এখনও বোঝো নাই? ওরা মুখস্থ করছে তো, ওগুলো মনে নেই। আর সত্যি কথা যেটা আসলে মুখস্থ করছে ওটা মনে নেই সময়। বুঝলে কথা বলেন? একটু পরে উঠাও, শেষ করি আগে। নুরসাদ দেখো শেষ করি। এইখানে বলো একটু, এই বলো এখানে জয়, এখানে দেখো পিছন থেকে ডাব্লিউ সমান হচ্ছে আই স্কোয়ার টি, একটা পাইছি। এবার দেখো প্রেম, এখানে দেখো, এবার একটা কাজ করলাম, ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ভাই আমাদের জানা আছে না ভি সমান কি আর ভাই? তাহলে একবার বসাবো কাজ, এখানে বসাবো একবার কার মানটা? আই এর মান একবার, আরেকবার বসাবো কার মানটা? আর এর মানটা বসাবো। এখানে বসাও, প্রথমে আসো কার মানটা বসাবো? আই এর মানটা। তাহলে এখানে আই সমান লেখা যাবে, এখানে আই ইজ ইকুয়াল টু লেখা যাবে ভি ডিভাইড বাই আর। তাহলে আই এর জায়গায় লিখবো আমি ভি ডিভাইড বাই আর, তার উপরে স্কোয়ার আছে, এখানে স্কোয়ার, এখানে স্কোয়ার, একটা আর ইন্টু টি। এই আর এই স্কোয়ার ক্যান্সেল আউট। তাহলে এখানে থাকে আমাদের ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ভি স্কোয়ার বাই আর ইন্টু টি। মিলছে? মিলছে বলছে, মিলছে ভাই। আর একটা নিব আমরা। এবার এখান থেকে বসাবো কার মানটা বলো তো? আর এর মানটা। তাহলে আর ইজ ইকুয়াল টু হবে আমাদের ভি ডিভাইড বাই আই। বসাও, ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের আই এর জায়গায় আই ঠিক থাকবে, তার মানে আই স্কোয়ার, আর এর জায়গায় বসাবো ভি ডিভাইড বাই আই ইন্টু টি। এই আই স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে যায়, থাকে আমাদের ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ভি আই টি। এভাবে বলবা ভি আই টি। তাহলে এখান থেকে তোমরা আমাকে বলো মাথা ঠান্ডা করে, বৈদ্যুতিক যে কাজ আমরা পাচ্ছি, বৈদ্যুতিক যে কাজ পাচ্ছি, কাজ যে কথা, শক্তি কী কথা ভাই? একই কথা। আমরা জানি কৃত কাজ মানে হচ্ছে ব্যয়িত শক্তি। তাহলে সেক্ষেত্রে আমাদের আসতেছে যেটা, সেটা হচ্ছে আমাদের ডাব্লু অথবা ই, একই জিনিস কিন্তু। ই দ্বারা বোঝাচ্ছে এনার্জি বা শক্তি, আর ডাব্লু দ্বারা বোঝাচ্ছে কাজটা। এবং এইটা হবে আমাদের প্রথমত, বলো মুখে মুখে বলো, আই স্কোয়ার আর ইন্টু টি, তারপর ভি আই টি, অথবা আরেকটা হচ্ছে আমাদের ভি স্কোয়ার বাই আর ইন্টু টি। আরেকটা আছে, আরটা কি সেটা আমরা জানি যে কাজ করার হারকে বলা হয় ক্ষমতা। তো সেই ক্ষমতা আমাদের জানা আছে, ক্ষমতা হচ্ছে আমাদের কি জানা ছিল? আমাদের ক্ষমতা পি সমান হচ্ছে আমাদের কাজ করার হার ডাব্লিউ বাই টি। তাহলে এখান থেকে ডাব্লিউ সমান হচ্ছে আমাদের পি ইন্টু টি। তাহলে এখানে লিখে দিব আমরা পি ইন্টু টি। এগুলো কনসেপ্ট লাগবে কখন জানো? তোমাদের একটু বলি, এই যে একটু পরে জুলের তাপীয় ক্রিয়ার সূত্র পড়বো আমরা পরের লেকচারে। জুলের তাপীয় ক্রিয়ার সূত্র এত বেশি স্মুথ হবে তোমার কাছে সেটা বলার মতো না। এইসব যদি জানা আছে তোমার কাছে, তুমি নিজে একটা জুল, আর তুমি সূত্র আবিষ্কার করতে ওই সময় থাকলে তুমি ভাবতো এইভাবে। আমরা ভাবনাগুলো নিয়ে আসবো, আমরা না, আমরা তো বইয়ের পড়াশোনা করতেছি না, বই কি বলছে না বলছে সব দেখতেছি না, আমরা আমাদের মতো করে চলতেছি। আসলে কি এক্সিস্ট করে? তাহলে কী হবে এক্সিস্ট করলে? এইটা বসাও, এইটা আমাদের সঙ্গে বই মিলে গেলে তো ভালো কথা, আলহামদুলিল্লাহ ভালো কথা নেই। আর এটা বোঝে না। তাহলে আমরা বৈদ্যুতিক কাজ অথবা শক্তি কিন্তু আমরা পেয়ে গেছি। এবার তোমাদের অল্প একটু বলি, শোনো শেষ করি। আচ্ছা, এবার কাজ যদি পাও তুমি এখানে ক্ষমতা পাবা না? ক্ষমতা পাবা কি না? আমরা জানি ক্ষমতা পি সমান হচ্ছে আমাদের ডাব্লিউ ডিভাইড বাই টি। তার মানে ক্ষমতা যদি আমি বের করতে চাই, বৈদ্যুতিক ক্ষমতা পি, তাহলে এখানে আমি স্পষ্ট বুঝতে পারতেছি প্রত্যেকের ডাব্লিউটাকে কী দ্বারা ভাগ করতে হবে? টি দ্বারা ভাগ করতে হবে। আর ক্ষমতা মানে হচ্ছে আমাদের
W/T। তাহলে এখানে আমি যদি একে টি দ্বারা ভাগ করি তখন পাবো আমি I² ইন্টু আর। একে যদি আমি টি দ্বারা ভাগ করি VI, এখানে টি দ্বারা ভাগ করলে V²/R। তাহলে ক্ষমতা সূত্র কয়টা? 3টা। এইটা চোখ মানে একদম ছোটো থাকা লাগবে। পি মানে I² VI V²/R, এটা মনে না থাকলেও আগেরটা নিয়ে আসবা। W সমান I²T VIT V²/R ইন্টু টি। ওখান থাকলে টি মিনিমাইজ করলে পি পাওয়া যাবে। বুঝলে কথা বলেন? আর বলে না কথা, সুন্দরভাবে ওঠাই নিবা। অনেকগুলো ম্যাথ করবো আমরা, তো তার আগে তোমাদের একটু বিষয়গুলো শেখাই দিই। দেখো এই রেটের ম্যাথও করবো আমরা, সমস্যা নেই। তার আগে আমরা এখানে চলে আসি, আমরা লাস্টের দিকে আসি বৈদ্যুতিক বিলের হিসাবটা, এইটা আমরা একটু করি, তাহলে পরে আমাদের সুবিধা হবে। তার আগে দেখো তোমরা ক্লাসটা শোনো, আর কথা বলি না প্লিজ। বৈদ্যুতিক বিল হিসেব করতে হবে। আচ্ছা, বৈদ্যুতিক বিল হিসেব করার জন্য সাপোজ তুমি কারেন্ট আবিষ্কার করছো, এখন তুমি মানুষের কাছে বিদ্যুৎ বিক্রি করবা। ভাই কীভাবে বিদ্যুৎ বিক্রি করবা? ভাবো তো ওই সময় কীভাবে বিদ্যুৎ বিক্রি করা হয়েছিল। তখন শোনো, তারা একটা বোর্ড তৈরি করছে, বোর্ডের নাম ছিল BOT, বোর্ড অফ ট্রেড ইউনিট। BOT বোর্ড অফ ট্রেড ইউনিট। এখন তারা বলল যে আমরা কিভাবে আসলে কারেন্ট সাপ্লাই দিব। তখন তারা বলল যে আমরা হিসাব করে এভাবে 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন একটা যন্ত্র 1 ঘন্টা চালাবে। 1 ঘন্টা চালালে যে পরিমাণ বিদ্যুৎ শক্তি ব্যয় হবে এইটাকে বলবো আমরা 1 ইউনিট। কি ইউনিট? তাহলে আমি স্পষ্ট বুঝতে পারলাম 1 ইউনিটের সংজ্ঞা আমরা এভাবে দিব, ইউনিট আকারে আমরা বিদ্যুৎ বিল হিসাব করব। এবং 1 ইউনিটকে আমরা এভাবে বলবো যে 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন, 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন একটা যন্ত্র কয় ঘন্টা চলবে? 1 ঘন্টায়। যে 1 ঘন্টা মানে 1 আওয়ার। 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন একটা যন্ত্র 1 ঘন্টা চললে যে শক্তি ব্যয় হবে, কি ব্যয় হবে? যে শক্তি ব্যয় হবে, এইটাই হচ্ছে আমাদের 1 ইউনিট। এখন কেন শক্তি বললাম, কেন ক্ষমতা বললাম না, সেটা একটু খেয়াল করে দেখো। আচ্ছা, তাহলে 1 ইউনিট মানে কি আসে দেখি তো, কতটুকু শক্তি আসে? তার মানে এটা কি বলতো, এটা শক্তি। কেন, কীভাবে শক্তি আসছে একটু পরে বুঝতে পারবা। 1 কিলো মানে কি বলতো? 1000। তাহলে এটা কিলোটা, 1 কিলো ওয়াটটা জাস্ট ওয়াটে কনভার্ট হয়ে গেল, এত ওয়াট। আওয়ার মানে কি বলতো? সেকেন্ডে কনভার্ট করলে 3600 এত সেকেন্ড। এখন তোমরা আমাকে বলো জুল সেকেন্ড মানে কি বলতো? আরে ক্ষমতা P সমান হচ্ছে W/T। তাহলে এখান থেকে W = হচ্ছে আমাদের P × T। তাহলে এখান থেকে তোমরা আমাকে বলো W = হচ্ছে আমাদের ক্ষমতার P এর একক হচ্ছে আমাদের ওয়াট, আর সময়ের একক আমাদের সেকেন্ড। তাহলে ওয়াট সেকেন্ড মানে কি? কাজ। আর কাজ মানে জুল। এই জন্য বলছিলাম যে শক্তি ব্যয় হয়। তোমরা অনেকে ভাবছিলাম মনে হয় যে ইউনিট মানে মনে হচ্ছে ক্ষমতা। পরীক্ষা MCQ আসবে, ইউনিট নিচের কোনটি সমতুল্য? ক শক্তি ক্ষমতা, গ শক্তি ক্ষমতা উভয়, ঘ নম্বর নান অফ দিস। তুমি বলবা মারও ক্ষমতা, মাথা ফাটে ফেলবো। টিচার একটি বোকা হয়েছে। হ্যাঁ, আসো এবারে এখানে আসো, এইখানে আসো। তাহলে এখানে আসতেছে আমাদের কত আসতেছে একটু তাতে বলো, আজান দিচ্ছে তাতে বলো। এটা 3.6 × 10⁶ এত কি বলো তো জুল। কথা ক্লিয়ার? তাহলে আমি স্পষ্ট বুঝতে পারলাম 1 ইউনিট মানে যদি আমাদের এটা হয়, তাহলে পরীক্ষা বলতেছে 5 ইউনিট মানে কতটুকু হবে বলতে পারবো না? এই যে 5 × 3.6 × 10⁶ এত কি বলতো আমাদের জুল। তো আমরা ইউনিটের কোনটা? 1 ইউনিট সবসময় ফিক্সড। এইটা 1 ইউনিট মানে এত জুল, এটা ফিক্সড। আমাদের এটা বোঝা হয়ে গেছে। এখন আমাদের কথা হচ্ছে আমরা ইউনিটটা কেমনে বের করবো, এটা হচ্ছে আমাদের কথা। আমরা ইউনিট কেমনে হিসেব করবো যে আমাদের বিদ্যুৎ এতটুকু ব্যয় হয়েছে। তো আমরা এবার ইউনিট ব্যয় কেমনে হয়েছে এটা আমরা হিসাব করা একটু ট্রাই করবো, দেখি কীভাবে বের করা যায়। তাই উঠাও তোমরা। এবার আমাদের দরকার হচ্ছে 1 ইউনিট না ভাই, আমরা এবার ইউনিট হিসাব করব। দেখো আমরা এবার কি করব, ইউনিটটা হিসাব করব। তো আসলে কিভাবে ইউনিট হিসাব করবো? আমি সাপোজ আমি 10টা ফ্যান চালাচ্ছি, 2টা বাতি চালাচ্ছি, কীভাবে আমি বলবো যে আমার এত ইউনিট বিল আসছে? তো আমাদের দরকার হচ্ছে ইউনিট হিসাব করা। তো আমরা জাস্ট ইউনিটটা হিসাব করতে চাচ্ছি। ইউনিট মানে কি বলতো? ইউনিট মানে কি একক কি ছিল? ইউনিট কি ক্ষমতা নাকি শক্তি? শক্তি। তাহলে অবশ্যই এটা হবে আমাদের কি হবে আমাদের শক্তি। মানে কি আমাদের এই যে আল্লাহ কথা বলে না, একটু আগে তো শিখলাম P মানে হচ্ছে W/T। তাহলে এখান থেকে W = হচ্ছে আমাদের P × T। তার মানে লিখতে পারবো শক্তি যেহেতু এখানে নিয়ে আসতে হবে, তার মানে এটা হচ্ছে আমাদের P × T। আর ইউনিট মানে P × T। এখন আমি একটা কাজ করলাম, শোনো, আমি দেখো আমার কথা শোনো প্লিজ, সঞ্জিতা প্লিজ। আমরা চাচ্ছি এখানে যে কাজটা করতে, সেটা হচ্ছে আমি একটা কাজ করলাম। দেখো তো এর সামনে কিছু নাই, এর সামনে যদি আমি এভাবে লিখি কিছু নাই মানে কি আছে এর সামনে? 1 × P × T। আচ্ছা তোমরা এবার আমাকে বলো তো
আমরা জানি ইউনিট মানে হওয়া লাগবে, যদি আমি ইউনিটে কথা বলতাম, ইউনিট মানে হওয়া লাগবে কিলোওয়াট আওয়ার। আর একটু আগে তোমরা বললা তো 1 ইউনিট মানে 1 কিলোওয়াট, 1 কিলোর ক্ষমতা সম্পন্ন একটা যন্ত্র যদি 1 ঘন্টা চলে তখন সেটাকে আমরা বলি ইউনিট। তাহলে আমি স্পষ্ট বুঝতে পারতেছি আমাদের এখানে নিয়ে আসা লাগবে সেটা হচ্ছে আমাদের ক্ষমতা। দেখো এখানে নিয়ে আসা লাগবে কিলোওয়াট আওয়ার, আর কিলোওয়াট কি, কিন্তু আমি এখানে যে পিঠে দিচ্ছি সেটা কি এককে দিয়েছি ভাই? ওরে আল্লাহ রে, ইউনিট মানে এটা দিছি আমি আরে কথা বলেন না, এটা হচ্ছে আমাদের ওয়াট ইনটু দেখো ওয়াট ইনটু হচ্ছে আমাদের সেকেন্ড। তাহলে আমি এখানে যে পিঠে দিছিলাম সেটা কি এককে দিছিলাম? ওয়াট, বাট কনভার্ট করতে হবে কোন এককে? তাহলে এই একটা কিছু নাই মানে এক এখানে দিলাম, এই একটা এখানেও দিলাম, সমস্যা আছে কি? তাহলে এবার তুমি আমাকে বলো এখানে এটা কি ভাই? 1p দ্বারা বোঝা যাচ্ছে কত ইউনিট ভাই, সরি কত ক্ষমতা, মানে কত ওয়াট? 1 ওয়াট, কিন্তু নিয়ে আসা লাগবে কি? তাহলে একটা কাজ করি, 1কে 1000 দ্বারা ভাগ করি। আরে এবার কনভার্ট হয়ে গেছে কিলোতে। এর সামনে যদি আমি লোগো লাগাই দিই, এটা হচ্ছে পি, তাহলে বলতে হবে 1 কিলোওয়াট কনভার্ট হইল। এবার ইমরান এই সময়টাকে 1টিকে আমি একটা কাজ করলাম, এইটিকে টি রাখলাম, বা টি রাখলে আমাকে বলতে হবে এইটিকে আমাকে লিখতে হবে কোন এককে ভাই? হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের কাতে আওয়ারে, আর এই পিকে কোন এককে? ওয়াটে। কিলোওয়াট কেন? ওয়াটে, পি তো ওয়াট, 1 দ্বারা ভাগ করার পর এটা কিলো হয়েছে, তারপরে যে কিলো এইটা হচ্ছে ওয়াট। তাহলে এবার তোমরা আমাকে বলো এখান থেকে থাকে আমাদের পি ইন্টু টি ডিভাইড বাই 1000, তার মানে পিকে হিসেব করতে হবে ওয়াটে, টিকে হিসেব করতে হবে আওয়ারে, আবার মাথার ফাড়েফেল দিব সেকেন্ড ইয়ার বা কেন তার 1000 দ্বারা ভাগ করছি জাস্ট কিলো ওয়াটে কনভার্ট করার জন্য, ওয়াট থেকে কিলো ওয়াটে। তাহলে এইটা হচ্ছে আমাদের কী বলতো ইউনিট। তো এখন কি বুঝতে পারছো তোমরা ব্যাপারটা? এখন তোমাদের স্যাররা যেটা ছিল ক্লাস 9-10 হয়তো তোমরা ম্যাক্সিমামই শিখছো এভাবে শিখছো, ছোটো মানুষ ছিল তো তোমরা তো বুঝবে না, তোমরা শিখছো এভাবে। শোনো না কেন, তোমরা এভাবে শিখছো। ইউনিট মানে স্যার একবারে বলছিল, মানে সোজা বাংলা কথায় ইউনিট মানে হচ্ছে পি ইন্টু টি ডিভাইড বাই 1000। কীভাবে আইসে 1000 সেভাবে না, এইটা। তো এখন তোমরা বুঝতে পারলা শুধু এটা, এখন বুঝতে পারলা যে আসলে কীভাবে আসে 1000টা। ভাই সেকেন্ড থেকে আওয়ার মানে এখান থেকে আরে হ্যাঁ ও আচ্ছা স্যার একটু দেখো আমি এটা নিজেই ভুল লিখছি এখানে, সেকেন্ড না, এটা সেকেন্ড না, এটা আওয়ারই ছিল ভাই, দুঃখিত, এটা আওয়ার। আরে ভাই ইউনিট মানে হচ্ছে আমাদের, এই ইউনিট মানে হচ্ছে 1 কিলোওয়াট ক্ষমতা সম্পূর্ণ একটা চলতে হবে কয় ঘন্টা? 1 ঘন্টা। তাহলে ইউনিট ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের পি ইন্টু টি। তাহলে এবার পি দিছি আমি ওয়াটে, আর টি দিছি আমি আওয়ারে, কিছু নাই সামনে মানে 1 করে দিছি। তাহলে এখন তুমি আমাকে বলো 1p দ্বারা বোঝাচ্ছে এটা হচ্ছে 1 ওয়াট, বাট আমাদের দরকার কি ভাই? ইউনিটে কনভার্ট করার জন্য কিলো ওয়াট, এই জন্য 1000 দ্বারা ভাগ করছি। এই যে কিলো, এই পুরোটা মিলে, আল্লাহ মাফ করুক, এই পুরোটা মিলে হচ্ছে কে, আর এইটা হচ্ছে ওয়াট। কিলো ওয়াট কত? আওয়ার। তাহলে 1 কিলোর ক্ষমতা সম্পূর্ণ 1 ঘন্টা চলে, সেটা তো ইউনিট, এই ইউনিট। তাহলে এখান থেকে তোমরা আমাকে বলো ইউনিট আমরা বের করতে পারছি এইটা। তাহলে এখন তোমরা আমাকে বলো, যদি বলে প্রতিদিন 5 ইউনিট করে খরচ হয়, 1 মাসে কত খরচ হবে? যদি মাসটা জানুয়ারি হয়, 31শে মাস, প্রতিদিন চলে কয় ইউনিট? প্রতিদিন চলে হচ্ছে 5 ইউনিট করে, তাহলে 5 গুণ 31 করে দিবা, ইউনিট আসবে। প্রতি ইউনিটের দাম যদি 3 টাকা করে হয়, 3 দ্বারা গুণ করে দিবা। আমরা কিছু এক্সাম্পল করবো এখন, সেই এক্সাম্পলগুলো তোমরা দেখবা। আমাদের বৈদ্যুতিক বিল, বৈদ্যুতিক কাজ, শক্তি, ক্ষমতা, তাপমাত্রা, রোধ, তাপমাত্রা, সব কিছু শেষ, জাস্ট এক্সাম্পল থেকে আজকে শেষ করবো। এই বৈদ্যুতিক বিলের হিসাবের 1 নাম্বারটা দেখো, 1 নাম্বারটা মানে 1 নাম্বার, এটা প্রথমটা হচ্ছে 10 নম্বর পেজের। বলতেছে কোনো বাড়িতে 100 ওয়াট এর 10টি, দেখো কোনো বাড়িতে 100 ওয়াটের কটা ভাই? 10টি, তারপর 60 ওয়াটের কটা? 5টা, এবং 3 কিলো ওয়াট এর একটি হিটার আছে। বাতিগুলো প্রতিদিন 6 ঘন্টা জ্বলে এবং হিটারটি দৈনিক 2 ঘন্টা চলে। তাহলে বাতি জ্বলে 6 ঘন্টা দিনে, আর হিটার জ্বলে কয় ঘন্টা? 2 ঘন্টা। জানুয়ারি মাসে ওই বাড়িতে কত ইউনিট ব্যয় হয়েছিল, এটা আমাকে বের করতে হবে। 3 কিলো ওয়াট, তার মানে 3000, 3 কিলো মানে হচ্ছে 3000 ওয়াটের একটা হিটার চলছে। লন্ড্রি মেশিন, ইস্ত্রি মেশিন, হ্যাঁ শোনো, তাহলে আমাকে ইউনিট, প্লিজ ইউনিট বের করতে হবে না? তাহলে আসি আমরা, এই যে দেখো প্রেম, ইউনিট হিসেব করবো। আচ্ছা কী কী আছে এখানে বলো তো? বাতি আছে, বাতি কয় রকমের আছে?
দুই রকমের, তাই এই যে দুই রকম শক, এই যে এই একটা শক, এই একটা শক, বাতি নাম্বার 1 প্লাস, আর ওইখানে দেওয়া আছে যেটা এইখানে একটা, আর একটা নিব প্লাস কার জন্য বলো তো? হিটারের জন্য। এই যে হিটার, ক্লিয়ার? একবারে কিন্তু কাজ শেষ, বড় হয়ে গেছে তোমরা। এখন বলো সূত্র কী ছিল আমাদের? পি ইন্টু টি, পি ইন্টু টি, এই যে পি ইন্টু টি ডিভাইড বাই 1000। আচ্ছা, পি এর জায়গায় আমরা প্রথম বাতি আসি। কত নম্বর বাতি? এই যে কোনো বাড়িতে 100 ওয়াটের কটা বাতি? 10টা। তাহলে আমি স্পষ্ট বুঝতে পারতেছি এখানে, শোনো কেন, পি এর মান হচ্ছে আমাদের 100, আর এখানে খেয়াল করে দেখো টি এর মান কত, কত বাতিগুলো কয় ঘন্টা চলছে? 6 ঘন্টা। তাহলে পি এর মান বসাইলাম, এই যে পি বসাইলাম ওয়াটে, টি বসাবো ঘন্টায়, তাহলে ঘন্টায় বলতো 6 ঘন্টা, এই যে টি বসাইছে কিন্তু আমি 6, এটা হচ্ছে আমাদের টি। এখন তুমি একটু খেয়াল করে দেখো এটা কয়টা এরকম আছে ভাই? আচ্ছা, এটা এটা আমি হিসেব করতেছি কটার জন্য ভাই? কটার জন্য? একটার জন্য। একে ভাগ করতে হবে আর মান কত দ্বারা ভাই? 1000। ভাই একটার জন্য যদি এইটা হয় ব্যয়, কয়টা আছে? 10টা। 10টা মানে এখানে 10 দ্বারা গুণ করবো। ক্লিয়ার? তারপরটা আসো, এইখানে আসো। এবার 2 নম্বর বাতি ক্ষেত্রে কটা বাতি? 5টা। তার মানে প্রথমে 5 গুণ করলাম, এই যে 5 গুণ। এবার পি ইন্টু টি, পি এর মান কত? কত? আরে ভালো করে বলো, 60 ওয়াট। এই যে 60, কয় ঘন্টা চলে বাতিগুলেন? 6 ঘন্টা করে। এ বাতি 6, ও বাতিও 6, খালি জাস্ট ওয়াট সেন্স। এখানে 1000 দ্বারা ভাগ গেল। এবার এই লাস্টেরটা আসো, এবার হিটার। হিটারটা কয়টা হিটার আছে এখানে? একটা হিটার, এই যে 1 দ্বারা গুণ, এত গুণন 1। এখানে পি এর মান কত কিলো ওয়াট? 3 কিলো ওয়াট, মানে হচ্ছে 3000। পি এর মান 3000 ওয়াট। ওয়াটে কনভার্ট করতে হবে। কত ঘন্টা চলে হিটারটা? এই যে 2 ঘন্টা, ডিভাইড বাই কত? 1000। এখনও বোঝো নাই? এই পুরোটা ক্যালকুলেশন করলে আমরা পাবো এখানে ইউনিট। এখন ইউনিট যেটা পাবো, এইটা সম্ভবত পাবো আমরা কতটুকু পাবো? এটা কত কত ভালোভাবে বলো, কত ইউনিট? এখানে পাবো আমরা 13.8 ইউনিট। এটা কয় দিনে গেছে? এটা কয় দিনে? তাহলে জানুয়ারি মাস কয় দিনে হয়? তাহলে একদিনে যায় হচ্ছে আমাদের 13.8 ইউনিট। অতএব 31 দিনে যাবে 13.8 গুণন হচ্ছে 31, কত হচ্ছে? 427 হচ্ছে আমাদের 8, এত কি বলতো ইউনিট। কথা বুঝলা? এখন তোমাদের বলি, শোনো, এই শোনো, তোমাদের বলি, তোমাদের ছোটোবেলায় তোমরা করছিলে কি জানো? ক্লাস 9-10-এ এই সূত্র এইভাবে লিখছিলা। এইখানে লিখছিলে P1, তারপর এখানে T1, এইখানে N1 ডিভাইড বাই 1000। মনে পড়ছে কি এখন? তারপর প্লাস P2 T2 N2 ডিভাইড বাই 1000 প্লাস P3 T3, এইখানে N3 ডিভাইড বাই 1000। এইভাবে করছিল তোমরা, মনে আছে না তোমাদের? এগুলেন এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এই পরেরটা একটু মুখে মুখে বলি তো, একটু রেখে তো। পরেরটা আশা করি পারবা। 100 ওয়াটের দেখো, 100 ওয়াট এবং 220 ভোল্ট লিখিত একটি বৈদ্যুতিক বাল্ব প্রতিদিন 10 ঘন্টা চলে। তারপর বলতেছে 1 কিলো ওয়াট আওয়ারের মূল্য 3 টাকা হলে, তার মানে 1 ইউনিটের মূল্য 3 টাকা হলে জুলাই মাসে কত বিল আসবে হিসাব করতে হবে। ঢাবিতে আসছিল 13-14 শিক্ষাবর্ষে, ঢাবিতে আসছিল 13-14 শিক্ষাবর্ষে। বলি তোমাদের একটু বলি, এখানে এটা তো আমাদের গেল প্রেম। এইখানে একটু দেখি, এগুলেন তো আমাদের শেষ। এইটা শেষ করতেছি ভাই, শেষ করতেছি। এখানে বলতেছে 100 ওয়াট এবং 220 ভোল্ট লিখিত একটি বৈদ্যুতিক বাল্বের, তাহলে কত ওয়াট ভাই? 100 ওয়াট, কত ভোল্ট? 220 ভোল্ট লিখিত একটি বৈদ্যুতিক বাল্ব প্রতিদিন কয় ঘন্টা চলে? 10 ঘন্টা। তার মানে আমি স্পষ্ট বুঝতে পারতেছি আমাকে ইউনিট বের করতে হবে নাকি? তাহলে আমি ইউনিটটা আগে লিখি। ইউনিট মানে আমাদের আসবে P ইন্টু টি ডিভাইড বাই 1000। তাহলে এখান থেকে পি এর মান হচ্ছে আমাদের 100 ওয়াট, 100 ইন্টু হচ্ছে আমাদের কয় ঘন্টা চলে? 10 ঘন্টা চলে। আর নিচে হচ্ছে আমাদের 1000। কাটাকাটি করলে আমাদের এখানে কাজ কত আসে? আমাদের 100 মানে 1000 বা 1000 মানে হচ্ছে 1 ইউনিট। এটা আমি স্পষ্ট বুঝতে পারলাম। প্রতিদিন চলে আমাদের, দেখো প্রতিদিনে যায় আমাদের কয় ইউনিট? 1 ইউনিট। আবার 1 কিলো ওয়াট আওয়ারের মূল্য হচ্ছে আমাদের 3 টাকা। 1 কিলো ওয়াট আওয়ার মানে হচ্ছে 1 ইউনিট। 1 ইউনিটের দাম যদি আমাদের কত টাকা হয়? 3 টাকা হয়। তাহলে বলো 1 ইউনিটের দাম হচ্ছে আমাদের 3 টাকা। 3 টাকা। তাহলে তোমরা আমাকে বলো কোন মাসে এবার হিসাব করতে হবে? জুলাই মাসে। জুলাই মাস হিসাব করতে পারবো তো? এই যে হিসাব করছো এইভাবে তো নাকি? আচ্ছা, তাহলে একদিনে চলে 1 ইউনিট, তাহলে 31 দিনে চলবে 31 ইউনিট। তাহলে 31 ইউনিটের দাম হবে আমাদের 31 গুণন হচ্ছে 3, তার মানে 93 টাকা। সুন্দর। বিভাবের কোনো দরকার নেই, তোমাকে ঘেঁষামেশা করার জন্য তোমাকে দিয়েছি, যা তুমি আউল বাউল করো। ঠিক আছে, একটু দেখবা, একটা ম্যাথ দেখবা, শর্ট একটা ম্যাথ দেখবা, সামনের পেজে আসবা। একটি বাল্বের গায়ে 220 ভোল্ট 40 ওয়াট লেখা আছে। বাল্বের রোধ কত? এটা বের করতে হবে। প্রথম কোশ্চেন, বাল্বের রোধ কত?
তাহলে বাল্বের গায়ে কী লেখা আছে? এই যে বাল্ব, এই প্রেম দেখো, এই যে বাল্বটা আমাদের এইটা, এই যে বাল্বটা আমাদের এইটা হচ্ছে আমাদের এই যে বাতিটা, এই বাতি যেটা সেটা এইটা আমাদের। এটার গায়ে কত লেখা আছে ভাই? এটার গায়ে লেখা আছে আমাদের কত লেখা আছে ভাই? 220 ভোল্ট কত ওয়াট? এটা লেখা আছে 40 ওয়াট। প্লিজ এবার বলতেছে এটার আমাদের আর কতটুকু হবে এটা আমাকে বের করতে হবে, 1 নম্বর কথা। 2 নম্বর বলতেছে বাল্বটিকে 200 ভোল্ট লাইনে যুক্ত করলে ক্ষমতা কত হতে পারে বা কত হবে এটা আমাকে বের করতে হবে পরে। তো আমরা প্রথমে আরটা বের করি নিই। আচ্ছা ভাই আর বের করা যাবে না? কী দেওয়া আছে? বিভব দেওয়া আছে, ক্ষমতা দেওয়া আছে। তাহলে আমরা জানি ক্ষমতা সূত্র, দেখো ক্ষমতা সূত্র পি সমান হচ্ছে আমাদের কি জানা আছে? ভি স্কোয়ার ডিভাইড বাই আর। ধরে ফেলছো? তাহলে এখান থেকে আমাদের আর ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ভি স্কোয়ার বাই পি। তাহলে এখান থেকে ভি স্কোয়ার বলতে কত? 220 তারপর আমাদের এস স্কোয়ার ডিভাইড বাই পি, পি মানে হচ্ছে 40। কত আসে মানটা? কত? 1210 এত। এটা খুব ভালো মানুষ না, অ্যান্সার দেখে বলতেছে। আচ্ছা ঠিক আছে। এবার বলতেছে শোনো, এবার বলতেছে যে বাল্বটিকে 200 ভোল্ট লাইনে যুক্ত করলে ক্ষমতা কত হবে। এবার এই বাল্বটাকে আমি কত ভোল্ট লাইনে যুক্ত করবো ভাই? 220 ভোল্ট লাইনে। আচ্ছা খেয়াল করে দেখো, এবার যদি বুঝতে না পারো, কষ্ট হয়, তাহলে এটা কাজ করবা। এই যে আমাদের লাইন, এটা হচ্ছে আমাদের লাইনটা মানে ব্যাটারিটা। এই ব্যাটারি কতটুকু ভোল্ট দিব আমি? 200 ভোল্ট। এই যে 200 ভোল্ট, আর সরি 200 ভোল্ট না, আর কথা বলেন আর। এই দেখ এখানে দেখো না, এইখানে দেখো, এইখানে 200 ভোল্ট লাগাই দিছি। আর এই বাতিটা মানে এই বাতিটা। এখন এই বাতিটা বের করতে হবে। এবার আমাদের এই বাতিটার ক্ষমতা কতটুকু এটা বের করতে হবে। তাহলে এবার বলো এই বাতির রোধ কত ভাই? রোধ তো তুমি বের করছো, এই যে 1210 ভোল্ট। কতটুকু বিভবে যুক্ত করছো? 200 ভোল্ট। তাহলে এবার ক্ষমতা বের করা যাবে না? জানা আছে। আর কার্যকর বিভব জানা আছে এবার 220। এ ভাই দেখো না কেন কত ভোল্ট, 200 কতটুকু ভোল্টেজ অ্যাপ্লাই করছো? 200। এ খাবে কত? 200 ভোল্ট অ্যাপ্লাই করছো, এ কত ভোল্ট খাবে বাতিটা? 220। মানুষ যে এতটা খারাপ হয় এটা আমি কখনো জানি নাই, সিরিয়াস কথা। শোনো তোমাদের এগুলো শেখাচ্ছি, শোনো এইখানে শোনো, বদমাশি করে এটা। এইখানে এইটা খেয়াল করে দেখো না, এটা 10 ভোল্ট, এইটা হচ্ছে আমাদের 5 ওহম। এবার বলো এটা প্লাস এটা মাইনাস, তড়িৎ প্রবাহিত হবে প্লাস থেকে মাইনাসের দিকে। তাহলে এখানে কতটুকু পরিমাণ তড়িৎ বের হয়ে যাবে? আমরা জানি ওমের সূত্র থেকে ভি সমান হচ্ছে আই আর। তাহলে আই ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ভি ডিভাইড বাই আর। তাহলে ভি এর মান 10, আর এর মান 5, অ্যান্সার হচ্ছে 2 এম্পিয়ার। তাহলে 2 এম্পিয়ার বের হয়ে গেলে তাহলে বলো 2 এম্পিয়ার তড়িৎ বের হয়ে যাচ্ছে। তাহলে তুমি আমাকে বলো সাপ্লাই দিলে কতটুকু ভোল্টেজ? কিনে নিয়ে আসছো 10, এ খাইছে কত? বাট বিভব খাইছে কতটুকু? কতটুকু বিভব খাইছে? আর বলে আমরা জানি বিভব ভি সমান হচ্ছে আই ইন্টু আর। আই এর মান 2, আর এর মান 5, 5 দুগুণে 10। তুমি খেয়াল করছো দিছো 10, খাইছে 10, আছে কত? নাই। এখন তুমি বলতেছো ভাই আমি একটা কাজ করবো, আপনি 5টাকে চেঞ্জ করে দেন, 5টাকে 2 বানিয়ে দেন। 5টাকে 2 বানাই দিলে, 2 ওহম বানাই দিলে, তখন এর মধ্য দিয়ে প্রবাহিত হবে আমাদের ভি এর মান 10-এ আছে, আর এর জায়গায় 2, 10/2 মানে 5 এম্পিয়ার। 5 এম্পিয়ার দেখো আই এর মান তখন 5 হবে, 5 গুণ 2 10। তুমি যেমনি দাও না কেন, যদি বলো 2 এর মান পরিবর্তন করবো 0.1 দিব, তবু অ্যান্সার এখানে 10-ই হবে। তবে তুমি যত চালাক তার চেয়ে বেশি চালাক সার্কিট, তুমি যতই দাও না কেন পরিশেষে কি করবে? 0 বানাই দিবে। তা তুমি আমাকে বলো এবার মাথা ঠান্ডা করে বলো, এই শোনো এখানে দেখো, এই প্রেম এখানে দেখো। তো আমি সেটাই বলতেছি, এই বাতিটা কতটুকু ভোল্টেজ ড্রপ করবে, খাবে কতটুকু? এ তো একলাই, ওকে 200 দেওয়া হয়েছে, 200ই খাবে। এটা ব্যাটারি প্লাস প্রান্ত, নেগেটিভ প্রান্ত, তার মানে এটা 0, 200ই খাবে সে। তাহলে 300ই খাবে সে। এখন শোনো কেন, তখন হয়তো এই শোনো কেন প্লিজ, তখন হয়তো সে ব্লাস্ট হতে পারে। এই তো আমি বোঝাইতে পারিনি তোমাকে ভাই, ছি। শোনো এখানে শোনো, এইখানে দেখো প্লিজ, এইখানে দেখো, শেষ করতেছি। তাহলে এবার আমাদের এখান থেকে আমি স্পষ্ট বুঝতে পারতেছি আমাদের ক্ষমতা বের করতে হবে, কার্যকর ক্ষমতা। তাহলে বলো ক্ষমতা পি সমান আমাদের জানা আছে, কি জানা আছে? ভি জানা আছে, কার্যকর কি জানা আছে আমাদের? সরি এটা কি জানা ছিল না, এটা আমাদের আর জানা ছিল, ভোল্ট না। তাহলে আমাদের জানা আছে পি সমান আছে আমাদের ভি স্কোয়ার বাই আর। তাহলে এবার আমাদের পির মান আসে আমাদের ভি স্কোয়ার বলতে যে 200-এর উপর স্কোয়ার, তাহলে 200 × 200 ডিভাইড বাই আর এর মান হচ্ছে আমাদের 1210। ক্যালকুলেশন করে কত আসে ভির মানটা?
কত? 0.05। এত কি বলো তো আমাদের ওয়াট। এই তো এইখানে আরও কয়েকটা ম্যাথ আছে তোমাদের, এই 4-5টা ম্যাথ আছে, তোমরা এগুলো দেখে নিবা। আমাদের নর্মাল কনসেপ্টগুলো আজকে থেকে শেষ হয়ে গেল। সামনের দিন আমরা জুলের তাপীয় ক্রিয়া দিয়ে শুরু করবো অধ্যায়টা।